তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ও, তোমার তো মুখ বাঁধা। দাঁড়াও, খুলে দিচ্ছি। দেখো, পাগলিটা কেঁদে কেঁদে চোখের কি অবস্থা করেছে। আপনার কি সত্যি কষ্ট হচ্ছে এটা দেখে? মানে, তুমি কেন বুঝতে পারো না আমার ভালোবাসা? ভালোবাসেন তাই না? হুম, অনেক বেশি। জানো, ফুল দিয়ে ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, শুধু তোমার আর আমার জন্য। আমার জন্য তো অবশ্যই। আচ্ছা, তুমি আপনার এই ইচ্ছেটা মেটাতে আমায় নিয়ে আসছেন তাই না? কি বলছো তুমি এসব? আমি তোমাকে ভালোবাসি। যদি অন্য কোনো ইচ্ছে থাকতো তাহলে কবে ইচ্ছেটা পূরণ করে নিতাম। কিন্তু না, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। তাহলে এখন কেন এই ইচ্ছে? এখন তুমি আমার বউ, আর আমি তোমার স্বামী। আমার সব কিছুতে তোমার অধিকার আছে, ঠিক তেমনি তোমার সব কিছুতে আমার অধিকার আছে। আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, শুধু ভোগ করতে চাইছেন। কি বললে তুমি? আপনি আমাকে ভোগ করতে চাইছেন। আবার বলো তো। হ্যাঁ, আপনি আমাকে ভোগ করতে চাইছেন। লোকটার রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি কান্নাকাটি শুরু করি, ওনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। উনি কোনো পাত্তাই দিলেন না। আমার চোখের পানির কোনো মূল্য নেই। এই প্রথম ওনার ভেতরের জানোয়ারটাকে দেখতে পেলাম। আমি কান্না করছি সারা রাত ধরে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। বদমাইশ কোথাকার। সকাল 8টা বাজে। লোকটা ঘুম থেকে উঠে দেখে আমি কান্না করছি। নীলা, চুপ করো। আর কত? আল্লাহ, এই মেয়ের চোখের পানি কবে শেষ হবে? আর আমার কবে শান্তি হবে? খোদা, একটু তাকাও আমার দিকে। এখন খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল। উফ, এই বউ, রান্না করতে যাও। আহ, তুমি তো আবার রান্না পারো না, আমাকেই করতে হবে। উনি গোসল করে রান্না শেষ করে আমাকে ডাকতে আসলেন। এ মেয়ে, কি সমস্যা তোমার? এখনো কান্না করতেছো কেন? আমি একদম চুপ হয়ে অবাকের মতো তাকিয়ে রইলাম। আমাকে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। চলো, তোমাকে গোসল করে দেব। কি? হ্যাঁ। লুচ্চার সব দেখার ধান্দা তাই না? মনে করছেন কিচ্ছু বুঝি না তাই না? কিছু দেখার কি বাকি আছে নাকি? সব দেখে নিছি কালকেই। কুত্তা, বের হ। আমি একা গোসল করতে পারবো। আচ্ছা, করো। গোসল তো করলাম, কিন্তু এখন পরবো কি? উফ। এই, বলো। আমি কি পরবো? এই নাও, শাড়িটা পরে নাও। কি? শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি এসে পরিয়ে দিই। এই না না, আমি পরে নিব। কোনো রকম শাড়িটা পেঁচিয়ে পরে বের হলাম। পূর্ণ তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে, আর মিটমিট করে হাসছে। আমি মুখ ফুলিয়ে বসে আছি। হঠাৎ আয়নার চোখ পড়ল। হ্যাঁ, আজ সত্যিই আমাকে বউ বউ লাগছে। নিজেকে তো বউ বউ লাগছে, কিন্তু জামাই তো আস্ত একটা জানোয়ার। ওহো, জামাই বললে ভুল হবে। জানোয়ারটা একজন ধর্ষক। না জানি কত মেয়ের সাথে এমন আচরণ করছে, কত মেয়ের জীবন নষ্ট করছে। উফ, ভাবতেই গা শিউড়ে ওঠে। কিছু বললেই যেভাবে থাপড়ায়, মনে হয় আগে মানুষের বাড়ি বাড়ি ঢোল বাজাতো। আজব মানুষ, ঢোল আর মানুষের তফাৎ বোঝে না। আর যাই হোক, এর সাথে আর একদিনও থাকা যাবে না। পালাতে হবে যেইভাবেই হোক। মানুষ চেষ্টা করলে সবই পারে, সফল হতে না পারলে সেটা অন্য ব্যাপার। একটা প্ল্যান কর নীলা, নয়তো এই শৈতানটার মায়ের খেতে খেতে জীবন শেষ করবি। শৈতানটা গেল কই দেখতে হবে। না, বাড়িতে তো নেই। আসলেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শৈতান আসার অপেক্ষা করি। গালে হাত দিয়ে বসে আছি। বড়রা বলতো গালে হাত দিলে জামাই মরে যায়। তাই আমি সেই চিন্তায় আছি, যদি কাজে দেয়। প্রায় 40-50 মিনিট পর আসলো সে। যা করার এখনই করতে হবে। ও আম্মা গো! আরে সোনা, আম্মু বাসায়। এত তাড়াহুড়ো করলে কি চলে? ওদের না হয় কয়েকদিন পর জানাবো বিয়ের কথাটা। আরে আমি কি আপনার আম্মুকে ডাকছি নাকি? আমার শরীর খারাপ লাগছে, তাই কষ্টে আম্মাকে ডাকছি। উফ, তা কেমন খারাপ শুনি? আমার মাথা ঘুরছে আর বমি বমি লাগছে। হাঁটতেই পারছি না। বাহ, একদিন আমি বাবা হতে চললাম। বলতে হবে মাইরি, আমার পাওয়ার আছে। কে বাবা হবে? কিসের বাবা হবে? আমি বাবা হব তোমার বাচ্চার। বেশ আনন্দ লাগছে আমার। দাঁড়াও, মিষ্টি নিয়ে আসছি। আরে থামেন তো, আমার আবার কিসের বাচ্চা? মানুষের। ধুর, কিসব বাজে বাজে কথা বলছেন। আরে আজে বাজে না,
এসব প্রেগনেন্সির লক্ষণ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি তো হাঁটতেই পারছো না, কিভাবে যাবে? আমরা তো হেঁটে যাব না, গাড়ি করে যাব। হ্যাঁ, তা তো অবশ্য ঠিক বলেছো। আচ্ছা, বিকেলে তৈরি থেকো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। বলদ, এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হয় না, এটাও জানে না। বিকেল 4টায় লোকটা আমাকে নিতে আসছে। তুমি রেডি? হ্যাঁ চলেন। আরে আরে, তুমি হেঁটে কোথায় যাও? কেন, নিচে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? চলো। বোকা মেয়ে, হাঁটতে পারে না আবার হাঁটতে আসছে। আমি আছি কিসের জন্য, হ্যাঁ? বলেই আমাকে কোলে তুলে নিল, কোলে করেই গাড়িতে নিয়ে বসালো। রওনা দিলাম। লোকটা আগে থেকেই আমাকে বলে রেখেছে আমি যেন রাস্তায় চিল্লাচিল্লি না করি, করলে আমাকে পাবনার রুগী বানিয়ে দিবে, মানে পাগল। আমিও ভালো মেয়ের মতো চুপচাপ বসে আছি। সুযোগ বুঝে কূপ দিতে হবে। আমি মনের সুখে গান গাইছি। শয়তানটা আর চোখে তাকায় আমার দিকে। যেতে যেতে দেখলাম বেশ খানিকটা দূরে একটা ফুচকাওয়ালা। শয়তানটা জানে ফুচকা আমার খুব পছন্দ, তাই সে গাড়ি থামালো আর বলল আমি যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না করি। আমিও ভালো মেয়ের মতো মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। শয়তানটা তো আর জানে না আমার মাথায় কি চলে। সে চলে যাচ্ছে ফুচকা আনতে। গাড়ির নখ খোলা, এই সুযোগ আমাকে পালাতে হবে। গাড়ি থেকে নেমে অন্য পাশ দিয়ে দিলাম দৌড়। শয়তানটা দেখতে পাইনি। দৌড়াতে দৌড়াতে মাগরিবের আজান শুনতে পাই। একটু দাঁড়ালাম। আমি কোথায় কিছুই বুঝতে পারছি না। ওফ, বাসার কারো ফোন নাম্বার আছে মনেই আসছে না। টেনশনে সব খেয়ে ফেলছি। এত মন ভোলা হলে কিভাবে হবে? এখন আমি কি করব? বাসায় কিভাবে যাব? কিছুই তো চিনি না। এতক্ষণে হয়তো জানোয়ারটা আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমাকে না পেলে না জানে কি করে। আল্লাহ, এখান থেকে ভাগি আমি। দৌড়াতে দৌড়াতে পেটের নিচে ব্যথা শুরু হয়ে গেছে। বেশ খিদে পেয়েছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রেল স্টেশনে চলে গেলাম। স্টেশনটা বেশ চেনা চেনা লাগছে। হঠাৎ মনে পড়লো এটা চট্টগ্রাম রেল স্টেশন। 2 বছর আগে নানুর সাথে আসছিলাম। ভেতরে গিয়ে দেখি এটাই লেখা ছিল। জানতে পারি ঢাকা যাওয়ার ট্রেন রাত 10টা 30 মিনিটে আসবে। আমাকে অপেক্ষা করতে হবে। এখন 8টা বাজছে। আমার কাছে টিকিটের টাকাও নেই। যেভাবেই হোক আমাকে চুরি করে লুকিয়ে হলেও ঢাকা যেতে হবে। এই জানোয়ারের থেকে বাঁচলে হয় আমার। এইদিকে পেটের ভেতর থেকে মিছিল হচ্ছে খাবার দে বলে। এত এত খাবারের ঝুলি নিয়ে বসে আছে লোকজন, আর আমি টাকার অভাবে খেতে পাচ্ছি না। এখন আমার খুব জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, আমাকে ভাত দে, নয়তো আমি তোদের পৃথিবী খেয়ে নেব। এসব ভাবতে ভাবতে একটা কোণে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। কেউ দেখে ফেলবে বলে মুখ নিচু করে বসে পড়েছি। কত হাসি খুশি ছিলাম আমি। আমার সাথে এমনটা না হলেও পারত। আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? আমি শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, আর কিছু নয়। আচ্ছা, বাসার সবাই কি আমাকে খুঁজেছে? আমাকে কি তাদের মনে পড়ে? আর ওই ছোট্ট গোলাপ গাছটা কি শুকিয়ে গেছে, নাকি কেউ যত্ন করছে? ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। সবাইকে খুব মনে পড়ছে এখন। প্রচুর পানি পিপাসা পেয়েছে। ঘেমে একাকার হয়ে গেছি। এখন পানি খেতে না পারলে মনে হয় মরে যাব। মাথা তুলতেই সেই লাল লাল চোখ আমার সামনে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হাতে পানির বোতল। মনে হয় আমাকে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবে। লোকটা পানির বোতল আমার দিকে এগিয়ে দিল। আমিও কিছু না বলে খেয়ে নিলাম, কারণ আর 5 মিনিট আমি পানি না পেলে আমি মনে হয় মরেই যাব। এই কি, পানি খাওয়ার সাথে সাথে মাথা ঘোরাতে লাগলো। কিছু বলার আগেই আমি পড়ে যাচ্ছিলাম। কেউ ধরে ফেললো। মুখ দেখতে পারলাম না। এরপর কি হলো আমি কিছুই বুঝতে পারিনি। নিজেকে আবিষ্কার করলাম অন্ধকার রুমে সেই লাল টুকটুকে চোখের সামনে। চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে কাচুমাচু হয়ে বসলাম আর ভাবতে লাগলাম আজকের ঝড়ের নাম কি দেওয়া যায়। এমন রাগে রাগে মুখ দেখে আমার তো হিসু পেয়ে গেছে। ও নো, এখন কি করি? এটা তো বলাও যাবে না। পরিবেশ খুব গরম এখন। প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে 4-5টা থাপ্পড় দিল। লুকোচুরি খেলা খুব মজার, তাই না? আরও কিছু খেলতে মন চাইলে বলো, দুজনেই খেলি। আমি কে? কানের নিচে আরও 2টা দিলে মনে পড়ে যাবে তুমি কে। আচ্ছা আচ্ছা। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে গেছো? হুম, আমি না চাইলে তুমি আর বাসা থেকে বেরোতেই পারবে না। আমি শুধু একটু গেম খেলছি তোমার সাথে। আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। এখন তো সারা জীবন তোমায় আমার সাথেই থাকতে হবে। সুইট হার্ট, ভালোবাসি তোমায় খুবই বেশি। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায়। আপনি আমাকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন? তুমি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না?
আপনার কি আমার প্রতি কোনো মায়া নেই? সবাই নিজে সুখী হতে চায়, তুমি চাও আমিও চাই, তাই আমি নিজেকে সুখী করার চেষ্টা করছি। আর মায়া তো অনেক অসহায় মানুষের প্রতি আমার আছে, কিন্তু তোমার জন্য যা আছে সেটা ভালোবাসা। আমি যে আপনাকে ভালোবাসি না। আমি তো বাসি, খুব বেশি, খুব খুব। তাই ভাবুন, আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলে মাথায় এনো না। গালটা ফুলে গেছে। আর কখনো এমন করো না লক্ষ্মীটি। রাগ হলে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যে তোমার রাগী জামাই। বলেই লোকটা মিটমিটিয়ে হেসে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি দুগালে দু হাত দিয়ে বসে আছি অভাগীর মতো। আহ, কত বড় কপাল, সকাল সন্ধ্যায় থাপলানিটা খেতে হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। পেটের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে। থাপ্পড়ে তো আর পেট ভরে না। আস্তে আস্তে করে নিচে নামতেই দেখলাম লোকটা খাবার নিয়ে উপরে আসছে। লোকটা যে কিভাবে বোঝে আমার কখন কি চাই, উফ! আমাকে দেখেই হাত ধরে রুমে নিয়ে আসলো, নিজের হাতে খাইয়ে দিতে লাগলো ঠিক আম্মুর মতো। কেমন যেন মুখ ভরা মায়া আর মায়া। না না নীলু, তোর এসব ভাবলে চলবে না। ভুলে যাবি না এই মায়াবী চেহারার পেছনে একটা জানোয়ারের রূপ আছে। হঠাৎ করে রাগ হতে লাগলো। এখান থেকে চলে যান, আমার আর খিদে নেই। ওলে আমার আদরই নেই, মনে হয় আবার রাগ হয়ে গেছে। এই তুমি রাগ কই রাখো বলো তো? পেটের ভেতর। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! এই পেটে আমার বাবু হাঁটাহাঁটি করবে? এর মধ্যে রাগ থাকলে সেও তার মায়ের মতো রাগী হবে। তখন আমার এই কুলকুল কোনকুলি থাকবে না। বাবুটি ঠিক আমার মতো হতে হবে, বুঝলে? যেন লোকজন দেখে বলে, বাপকা বেটা। কথাগুলো দাঁতে দাঁত চেপে শুনছি আমি। অনেকক্ষণ একা একা বক বক করে নিচে গিয়ে আবার রুমে আসলো। এই বউ, কি গো? এই শোনো না, কি হচ্ছেটা কি? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। এখন কি আমি নাচবো? এমন করো কেন? তো কি করব? দাঁড়াও, বলে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। নাও, এটা পরে আসো তো। পারবো না। কি বললে? না মানে পরতে পারি না। চলো আমি পরিয়ে দিচ্ছি। না না, একাই পরতে পারবো। রাত তখন প্রায় 3টে হবে। আমি শাড়ি পরে রুমে এলাম। লোকটা তো দেখি লুচ্চা লুচ্চা চোখ দেখছে আমাকে। উফ, অসহ্য। আস্তে আস্তে কাছে আসতে থাকে। আমি পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যাই। মনে মনে হায় আল্লাহ করতে লাগলাম। লোকটা একটু নিচে ঝুঁকে নাক লাগিয়ে বলল, খেলা শুরু করা যাক। আমি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। ভয়ে ঘামতে শুরু করলাম। না না, আমি কিছু খেলবো না, আমি ঘুমাবো। আমাকে একা ঘুমাতে দিন। সুইট হার্ট, প্রথমত এই খেলা তোমার ইচ্ছে নয়, আমার ইচ্ছেতেই হবে। আর দ্বিতীয়ত, তোমাকে বিয়ে করেছি একা ঘুমানোর জন্য নয়। এখন আসো আমার কাছে, আমার আদুলি। আপনার মতো জানোয়ারের সাথে আমি এক বিছানায় কখনোই ঘুমাবো না। তোমার কি ভালো কথায় কখনো কাজ হয় না? আমার খারাপ রূপটা বের করতে বাধ্য করো না শোনা। চুপচাপ এখানে চলে আসো। যা করার করে নিন, আমি চলে যাচ্ছি। গুড নাইট। বলেই ঘুরে দাঁড়িয়েছি অন্য রুমে যাবো বলে। জানোয়ারটা পেছন থেকে চুল ধরেছে। আহ, কি করছেন এসব? আমার লাগছে, ছাড়ুন। ভালো কথায় তোমার কাজ হয় না তাই না? আজকের কথা সারা জীবন মনে রাখবে শোনা। সব সময় জানোয়ার বলো, আজ না হয় জানোয়ারের আচরণটাই দেখবে। চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে। এই চোখে কোনো মায়া নেই। ভয়ানক সেই রূপ বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি বারবার দরজার দিকে দৌড়ে যাচ্ছিলাম। একটা সময় আমার পায়ে একটা কিছু দিয়ে বেশ জোরে আঘাত করে। আমি আর্তনাদে চিৎকার করে উঠি, কিন্তু এই চিৎকার শুনবার কেউ নেই। এখন আর দৌড়াতে পারছি না। হ্যাঁ, এটাই মানুষরূপী জানোয়ার যে আমাকে ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তার প্রতিটা চুমু যেন আমার কোমরে পরিণত হচ্ছে। রক্তের দাগ পড়ে যাচ্ছে। প্রতিটি চুমুতে আমি ব্যথায় চিৎকার করে উঠি, কিন্তু লোকটার কানে যেন কিছুই প্রবেশ করছে না। সে যেন মাতাল হয়ে পড়েছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আজানের ধ্বনি শুনে সে ছেড়ে দেয় আমাকে। ঘুমিয়ে পড়া আতুলি বলে গভীর ঘুমে তলিয়ে যায় লোকটা। আমি রুমের এক কোণে গিয়ে ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি। এই অত্যাচার কতদিন চলবে আল্লাহ জানে। বাহিরে পাখিদের কিচিরমিচির শব্দ হচ্ছে। মনে হচ্ছে ভোর হয়ে গেছে। আমি যে উঠে ওয়াশরুমে যেতে পারছি না। পা বেশ ফুলে আছে ব্যথায়। একটু ঘুমও নেই চোখে। নাক, কান, ঠোঁট মরিচের মতো জ্বলছে, সাথে ব্যথাও আছে। বাহিরে আস্তে আস্তে আলো ফুটতে থাকে। এই আলো জানালার পর্দা দিয়ে রুমে ঢুকছে। দেয়ালে হেলান দিয়ে বসে আছি। চোখের পানি শুকিয়ে গেছে গালে সারা, মুখে। এখন আর চোখ থেকে পানি পড়ছে না। 8টা বেজে গেছে। আমি খেয়াল করলাম রাতে আমাকে ফুলদানি দিয়ে পায়ে আঘাত করেছে। ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে আছে।
রাতে লাইট অফ থাকায় বুঝতে পারিনি কী দিয়ে আঘাত করেছিল। হঠাৎ লোকটা নাড়াচাড়া করে উঠে চোখ খুলে পাশে তাকালো। আমাকে বিছানায় পাশে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। শালা রুমে চোখ বুলাতে থাকে। আমাকে মেঝের এক কোণে অসহায়ের মতো গুটিয়ে বসে থাকতে দেখলো। বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। আমি চুপচাপ বসে আছি আগের মতো। কাছে এসে বসলো। লোকটার সারা গায়ে নখের আঁচড় রক্তবর্ণ ধারণ করে আছে। অনেক জায়গায় কেটে গেছে। বুঝতে বাকি রইল না এগুলো আমার নখের আঁচড়। এখনো ঘুমাওনি তুমি? না ঘুমালে যে সারাদিন মাথা ব্যথা করবে। চলো, গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবে। বাবুটার কোথায় কষ্ট হচ্ছে আমাকে কি বলা যাবে? বাবুটা কান্না করলে আমার যে খুব কষ্ট হয়। উনি খেয়াল করলেন আমার পা ফুলে বালিশ শুয়ে আছে, মুখও ফুলে গেছে, ঠোঁট তো চেনাই যাচ্ছে না। করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কালকের জন্য সরি সোনা। তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না প্লিজ। আমি সহ্য করতে পারি না, পাগল হয়ে যাই, মাথা ঠিক থাকে না। তখন কি করি না করি কিছুই ঠিক নেই। অনেক ভালোবাসি। এটা ভালোবাসা? এটা ভালোবাসা হলে ধর্ষণকে মানুষ কি বলবে? তোমার আমার সম্পর্ক স্বামী স্ত্রীর। তোমার সাথে আমার কিছু হলে সেটা পবিত্র, এটা দর্শন নয়। আমি শুধু তোমাকে সারা জীবন কাছে রাখবো বলে এইসব করছি। ভুল বুঝো না আমায়। তুমি প্রেগনেন্ট হয়ে যাও, এরপর থেকে আমি আর তোমার সাথে এমন আচরণ করব না। আমাদের একটা বাবু হয়ে গেলে তুমি আমাকে ছাড়তে পারবে না। বাবুর জন্য হলেও আমার সাথে থেকে যাবে। তোমার বাড়ির লোকজনও তোমাকে জোর করে নিতে পারবে না। আমি যে তোমায় কখনো হারাতে চাই না। তোমাকে সারা জীবন কাছে রাখতেই কষ্টগুলো দিচ্ছি বাবন। এক নিঃশ্বাসে যেন কথাগুলো বলে ফেললো লোকটা। আমি তাকিয়ে আছি তার শরীরের ক্ষতের দিকে। 2-3 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে তুলে নিয়ে গেল গোসল করাতে। আয়নায় তাকালাম একবার। মুখ ফুলে যাওয়াই চেনাই যাচ্ছে না, কিন্তু লোকটার কোনো নজর নেই নিচের দিকে। যেন এইরকম রক্তাক্ত হবারই ছিল। লোকটা খুব যত্ন করে আমায় গোসল করিয়ে দিয়ে কোলে কোলে রুমে দিয়ে নিজেও করে নিল। তার চোখে এখন আর কোনো রাগ নেই। সেই মায়া, যেই মায়াবী চোখ তাকিয়ে হারিয়ে যেতে চাইবে সব মেয়ে। আমি রুমে বসে বসে চুল শুকাচ্ছি। হঠাৎ লোকটা একটা তোয়ালা পরে অন্য আরেকটি তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভালো করে দেখলাম। দেখতে তো বেশ আগের থেকেই হিরো। ভেজা চুলে নাকি মেয়েদের দারুণ লাগে। এখন তো দেখছি ছেলেদেরও কম কিউট লাগে না। ভাবতে ভাবতেই চোখ পড়লো লোকটার বুকের দিকে। লোমে ভরা ছিল। ইচ্ছে করছে কি একটা চিমটি কেটে দেই। আমি বারবার আর চোখে তাকাই লোকটার দিকে। সে এখনও ব্যাপারটা খেয়াল করেনি। আল্লাহ, নীলু, তুই দেখে লুচু মেয়ে হয়ে গেছিস। ছি ছি, কি লজ্জা। আমি মনে মনে হাসতে থাকলাম। রাতের কথা আমার কিছুই মাথায় নেই। এখন কি ঘটছে আমি তো এই ভাবনাই মরি। কিছুক্ষণ পর আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো লোকটা। আমি তো ভয়ে শেষ। না জানি আবার কি করলাম। ইয়া আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দিও। এই যে বিচ্ছি, এত বেলা হলো এখনো কি খেতে পাইনি আপনার? খিদে তো সেই কখনই পেয়েছে। ফ্রিজে তো খাবার রাখা ছিল। আমার পা। ও সরি সরি, দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না, আমি নিচে যাব। তোমার পা? পায়ে হেঁটে যাব কেন? কোলে করে নিয়ে যান। বাবা, আমার বউ তো আমার থেকে বেশি রোমান্টিক। কথাটা বলতেই আমি একটা ভেঙচি কেটে দিলাম। লোকটা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। আমি তার শরীরের গন্ধ নিচ্ছি। মানুষের গায়ে একটা আলাদা গন্ধ থাকে। আমি এটা উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে টেবিলের সামনে বসালো। অনেক খাবার সাজানো আছে টেবিলে। উনি নাকি নিজের হাতে আমার জন্য রান্না করেছেন। না, লোকটা অতটাও খারাপ না, শুধু রাগ হলে জানোয়ার হয়ে যায়। এটা ছাড়া সব ঠিক আছে। উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আমাকে। আর ছোটবেলার গল্প জুড়ে দিলেন। আমিও মন দিয়ে শুনছি আর ওনার ছোটবেলার দুষ্টু দুষ্টু কাণ্ড শুনে দুইজন হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছি। লোকটাকে এখন পুরোপুরি বাচ্চা বাচ্চা লাগছে, যেন খুব নিষ্পাপ। নতুন নতুন ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। বাসায় কয়েকজন কাজের জন্য বয়স্ক মহিলা আছে। ওরা গ্রামের খুব মিশুক। ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। লোকটার কি জানে একটা কাজ পড়ে যায়। আসতে নাকি সন্ধ্যা হবে। সবাইকে বলে যায় আমার খেয়াল রাখতে। আমি সারা দিন বাড়িটা ভালো করে দেখলাম। বেশ বড় সড়ো একটা বাড়ি। এটা নাকি আমার শ্বশুর আমার জন্য বানিয়ে দিয়েছেন। লোকটা তার আগের মতো নেই। আগে বখাটে ছিল, দেখলেই মনে হতো লোকটার কি বাড়ি ঘর নেই, এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এখন চাকরি করে, নিজেকে গুছিয়ে নিয়েছে বেশ তো। সন্ধ্যা 7টার দিকে তিনি বাড়ি ফিরলেন। আমি বসে বসে পা নাচিয়ে ওই আন্টিদের সাথে টিভি দেখছি। আমাকে দেখে মনেই হচ্ছে না কেউ আমাকে এখানে আটকে রেখেছে।
ওনার হাতে বড় বড় দুইটা ট্যাডি, সাথে অনেকগুলো চকলেট আর আইসক্রিম। এগুলো দেখে আমার মুখে হাসি ফুটে, কিন্তু কাউকে বুঝতে দিইনি। একটা আইসক্রিম আর কতগুলো চকলেট আমার কাছে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একসাথে ডিনার করে ওনার আগে চুপচাপ রুমে চলে গেলাম শুতে। আমি চোখ বন্ধ করে আছি যেন উনি বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর তিনি এসে পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে একবার বলল, খুব ভালোবাসি বউটাকে। কিন্তু বউটা কেন যে বোঝে না। এমন বাচ্চা বাচ্চা বউ নিয়ে পড়েছি বিপদে। হে আল্লাহ, রক্ষা করো। তারপর একপাশে ঘুমিয়ে পড়েছে, আমিও মিটিমিটি হাসছি। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই, হয়তো উঠে গেছে আমার আগে। সকালটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, হালকা শীত পড়েছে, তাই অনেক বেলা হয়েও কুয়াশার চাদরে ঢেকে থাকে সব। এমন সময় গরম গরম কফি হলে বেশ হতো। কথাটা ভাবতেই লোকটা কফি নিয়ে হাজির। গুড মর্নিং সুইটহার্ট। হুম। কি ব্যাপার, সকাল সকাল বেঞ্চি দিলা যে? রাগ, আমি রাগ। চোখ মুখ দেখে বুঝতে পারবেন না নাকি? বাবা, রাতে আদর করলেও রাগ, আবার না করলেও রাগ। আমি এখন কোন ফান্দে পড়ে গেছি? রাখেন তো আপনার আজাইরা প্যাচাল। আগে বলেন, আমি ঘুমানোর সময় আমার বালিশের পাশে একটা চকলেট রেখেছিলাম, সকালে উঠে দেখি নাই, কোথায় গেল? কোথায় গেল? বলেই কফির মগ টেবিলে রেখে মাথা চুলকাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, গেল কোথায়? আজকাল দেখছি চকলেটও চুরি হচ্ছে। তো তো তোমার চকলেট কে চুরি করবে? যে আমার সাথে এক বিছানায় ঘুমায়। কে ঘুমায়? ন্যাকা, মনে হয় উনি জানেন না কে ঘুমায়। তুমি কি আমার কথা বলছো? আমি তো চকলেট খাই না সোনা। আর আমি কি আমার বাবুনির চকলেট খেতে পারি? তুমি বলো। কেন, আপনার কি মুখ নাই যে খেতে পারবেন না? বোঝো না কেন? তোমার চকলেট খেলে আমার ডায়রিয়া হবে। তুমি যেভাবে অভিশাপ দাও, তোমার চকলেট খাওয়ার সাহস আমার নেই। চকলেটের তো হাত পা নেই যে দৌড়ে পালিয়ে যাবে। অবশ্যই আপনি খেয়েছেন, হয়তো ঘুমন্ত অবস্থায় খেয়েছেন, তাই এখন কিছু মনে পড়ছে না। কি, তুমি আমাকে ঘুমন্ত চোর বানিয়ে দিলে? শেষ পর্যন্ত বউয়ের কাছ থেকে এই মিথ্যা অপবাদটা শুনতে হলো। হে আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, নিয়ে যাও আমাকে। হয়েছে, এত ঢং করতে হবে না। কি করব তাহলে? আজকে আমার জন্য আরো বেশি করে চকলেট নিয়ে আসতে হবে। যথাজ্ঞা ম্যাডাম। এবার চকলেট চুরি হলে আমার দোষ নেই কিন্তু। হ্যাঁ, আমি এত বোকা না। এইবার সব চকলেট গোপন জায়গায় লুকিয়ে রাখবো। পিচ্ছি হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি আছে। কিছু বললেন মনে হয়। না না, কফি ঠান্ডা হয়ে গেছে, যান গরম করে নিয়ে আসুন। এত শখ করে বিয়ে করলাম, কোথায় বউ আমায় একটু আদর যত্ন করবে তা না, আমি নিজে বউ সেবা যত্ন করছি। আল্লাহ। আবারও কিছু বললেন মনে হলো। না না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি গরম কফি আনছি। হুম। ওয়াশরুমে গিয়েই হাসিতে লুটুপুটি খাচ্ছি। মিথ্যা অপবাদ দিয়ে বেশ বোকা বানিয়ে দিলাম লোকটাকে। আসলে আমার চকলেট আমি নিজেই খেয়ে ঘুমিয়েছি, আর দোষ পড়ল নিষ্পাপ রাগী জামাইয়ের উপর। ব্যাটাকে এইভাবেই জব্দ করতে হবে। একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি ওনার ছোট বোন স্বর্ণা এসেছে। স্বর্ণা খুব মিশুক একটা মেয়ে। আমরা একসাথেই লেখাপড়া করছিলাম, ওকে দেখেই গল্প জুড়ে দিলাম। একসাথে লাঞ্চ করলাম 3 জন। উনি বিকেলে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় স্বর্ণা তার ভাইয়ের কাছে বায়না ধরেছে শপিংয়ে যাবে। ভাই, আমি শপিং করতে যাব। কাল নিয়ে যাব। না, আজ যাব। কিন্তু আমার তো অফিসে একটা কাজ আছে বোনটি, কালকে যাই প্লিজ। আমি ভাবির সাথে যাব। লোকটা অন্য কিছু বলতে পারল না, জানে বোন কষ্ট পাবে, আর উনি ওনার বোনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, ভাবিকে নিয়ে যা। আর তুমি একদম ভুলেও পালানোর চেষ্টা করো না, তোমার দিকে সবসময় আমার লোকেরা নজর রাখবে, ওকে শোনা? কথাটা আমাকে কানের কাছে এসে আস্তে করে বলল। আমিও মাথা নেড়ে ঠিক আছে জবাব দিলাম। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আমি আর স্বর্ণা মন ভরে শপিং করতে থাকলাম। আমার জন্য কয়েকটি শাড়ি আর 3 পিস, আর ওনার জন্য শীতের জন্য একটা চাদর কিনে নেই। খুব ভালো লাগছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। একসাথে এক স্কুলে লেখাপড়া করতাম আমরা, বেস্ট ফ্রেন্ড ছিলাম। কলেজে উঠে আলাদা হয়ে যাই। অনেক দিন পর দেখা, দেখতে পেয়েই জড়িয়ে ধরল। এটা শুধুমাত্র একজন বন্ধুর মতো, যার মধ্যে অন্য কিছু ভাবতে পারিনি আমি। ওর সাথে প্রায় 1 ঘন্টা কফি শপে কথা বললাম, সাথে স্বর্ণাও ছিল। সেই ছোটোবেলার পুরনো দুষ্টুমির কথা জুড়ে দিলাম আমরা 3 জন। আমরা 6টার দিকে বাসায় পৌঁছাই। বাসায় গিয়েই সবাইকে আমাদের শপিং দেখালাম।
ঠিক 7টার সময় উনি বাসায় পৌঁছালেন। আমি আর সন্ধ্যা টিভি দেখছি। উনি আমাদের দিকে তাকালেন না, সোজা উপরে নিজের রুমে চলে গেলেন। সেটা নিয়ে অতটা মাথা ঘামাইনি আমি। 10টা 30 বাজে। আমি আর সন্ধ্যা সিরিয়াল দেখছি। উপর থেকে একবার জোরে চেঁচিয়ে বলল লোকটা। নীলা, রুমে এসো তো। আমি এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো টিভি দেখতে চলেছি। 30-35 মিনিট পর লোকটা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি এই রাগের কারণ খুঁজে পেলাম না। আমার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা ঠোঁটে পড়লাম, আমি এখন উপরে যেতাম। কথা বলে শেষও করতে পারলাম না। ঠাস ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় দিল। সন্ধ্যা ভয়ে কাঁপছে। ওকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিল লোকটা। আমার চোখে পানি টলমল করছে। কিছু না বলেই আমার চুল টেনে ধরলো। একবার একটা কথা বললে সাথে সাথে সেটা তোকে করতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি চুপ, কারণ আমি এই রাগের কারণ বুঝতে পারছি না। লোকটা আমার চুলের মুঠে ধরে টেনে সিঁড়িতে উপরে নিয়ে গেল। আমার কাছে তুই সুখে না? আগে বললেই পারতি। তোর গায়ে অনেক জ্বালা, আমি না হয় মিটিয়ে দিতাম। আমি তো পরপুরুষ না, তুই ভালো করেই জানিস। আমার মাথায় কিছুই ঢুকছিল না। তোর শপিং তো 5টার সময় শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে 6টায় ফিরলে কেন? কোনো উত্তর নেই। আজকাল ছেলেদের সাথে জড়াজড়ি করতেও তোর মন চায়। কিরে, পরপুরুষের সাথে করতে পারলে নিজের স্বামীর সাথে পারবি না কেন? অন্যের বিছানায় শুতে পারলে আমার বিছানায় শুতে সমস্যা কেন তোর? আমার মুখে কোনো কথা আসছে না। মানুষের ভাবনা এত নিচ কিভাবে হতে পারে? এত খারাপ চিন্তা ভাবনা। এই লোকটা কিভাবে আমাকে ভালোবাসতে পারে? সকালে এক রূপ, রাতে আরেক রূপ। ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তন। মাথাটা ঘুরছে। চুপ কেন তুই? কিছু বল। আমার চোখ পানিতে ভরে গেছে, শুধু ঝরার অপেক্ষা। তোকে যে কি করতে ইচ্ছে করছে আমার, এই আমার কি নেই যা ওই ছেলের মধ্যে আছে বল। টেনে শাড়িটা খুলে ফেললেন। তোর কোথায় কোথায় হাত দিয়েছে তোর ওই প্রেমিক? এখানে, এখানে, ওখানে। হাত দিয়ে দেখাচ্ছে আর চিল্লাচ্ছে। তুই তো অপবিত্র হয়ে গেছিস, তোকে এখন পবিত্র করতে হবে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি, শুধু অবাক হয়ে দেখছিলাম মানুষটাকে। এখন তো আমার অবাক হওয়ারই পালা। একটা মূর্তির মতো দাঁড়িয়েছিলাম আমি। লোকটা আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। রাত 12টা বাজতে চললো। ঝর্ণার নিচে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। সারা রাত তুই পানির মধ্যে দাঁড়িয়ে থাকবি, ভুলেও এই নিচ থেকে সরবি না, কথাটা মাথায় রাখবি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাই সুইট হার্ট। বলেই চলে গেল। এটা কি আসলেই ভালোবাসা? এমনিতেই শীতের সময় পানি বরফে পরিণত হয়েছে। হে আল্লাহ, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? কেন তুমি এতটা কষ্ট দিচ্ছ আমায়? দেখা যাক এই অত্যাচার কতদিন চলতে থাকে। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। মাথায় চিনচিন ব্যথা করছে। আস্তে করে চোখ মেলে তাকালাম। এ কি, আমি কোথায়? পাশে তাকিয়ে দেখে লোকটা আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কি হয়েছে আমার? আমি নাড়াচাড়া। লোকটা বুঝে যায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসি। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় ঘুমায়নি সারা রাত। এখন কেমন লাগছে তোমার? ভালো, কিন্তু আমার কি হয়েছিল? সকাল উঠে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছো। রাতের জন্য আমি অনেক সরি। আর কখন এমন হবে না শোনা, আমার ভুল হয়ে গেছে। আমি তো বাজে মেয়ে, তাই এমন ব্যবহার পেতে হয়। এতে আপনার তো কোনো দোষ নেই। এমন বলো না লক্ষ্মীটি, তুমি খুব ভালো, খুব মিষ্টি, আমার আদরের বউ। হ্যাঁ, খুবই আদরের, খুব ভালো জানি আমি। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় ফিরলেই দেখতে পারবে। আমি এক্ষুনি বাসায় যাব। কি ব্যাপার, আগে আমার কাছ থেকে পালাতে চাইতে, আর এখন আমার কাছে তাড়াতাড়ি আসতে চাইছো? ভালোবাসা হয়ে গেছে মনে হয় বাবুটা। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই চলে গেল। কিছু একটা ভাবতে লাগলাম, এমন সময় সন্ধ্যার আগমন। তোমার তো ভাগ্য খুব ভালো ভাবি, আমার ভাইয়ে বউ পাগলা হয়ে গেছে। মানে? তোমার তো 2 দিন কোনো জ্ঞান ছিল না। এই 2 দিন ধরে ভাইয়া কিছু খেলো না, একটু ঘুমায়নি, শুধু নিজের পাশে বসেছিল। কখন তোমার জ্ঞান ফিরে এই আশায়। ভাইয়া আমার প্রেম পাগল হয়ে গেছে। বলেই মিটিমিটি হাসছে স্বর্ণা। ভাবি, বলো। পাশের কেবিনে কে ভর্তি আছে জানো? কে? শাওন। এটা আবার হাসপাতালে ভর্তি কেন? দেখলেই বুঝবে। আচ্ছা চলো। কোথায়? শাওনের কাছে। তোমার শরীর এখন কেমন? হাঁটতে পারবে তো? হ্যাঁ, এখন তো বেশ ভালো লাগছে, হাঁটতে পারবো, চলো। আস্তে আস্তে করে বাসের কেবিনে গেলাম। এ কি, শাওনের এই অবস্থা কিভাবে হলো? একটা পা উপরে ঝোলানো,
সারা পায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে পাশে বসতেই শাওন চোখ খুলল। আমাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। আমি মাথায় হাত দিতেই বলে উঠল, তুই তুই আমাকে ধরিস না আম্মা। আগে জানলে আমি কখনো তোর দিকে তাকিয়ে কথা বলতাম না। তুই আমার আম্মা, আব্বা, দাদি, নানি সব। মাফ করে দে খালাম্মা। কিরে, মাথায় প্রবলেম হয়েছে নাকি তোর? কি বলো সেসব আবল তাবল? আমার থেকে দূরে থাকবই নে, নাইলে তোর জামাই আমাকে জীবিত কবর দিবে। কথাটা শুনতেই মাথায় হাত চলে গেল আমার। হায় আল্লাহ, এই লোকটা যে কি করতে ইচ্ছে করে কোনো কিছুই হুঁশজ্ঞান নেই। রাগ হলে কি করে না করে নিজেও জানে না। অনেকক্ষণ ধরে বসে আছি পেটে, লোকটা আসলো। চলো সুইট হার্ট, তোমার যাবার সময় হয়ে গেছে। চলেন। আরে আরে, হেঁটে যাবে নাকি? হ্যাঁ, নয়তো কি, হাসপাতালের ভেতরে গাড়ি এনে গাড়ি করে যাবো নাকি? হুম, আমি আছি কি করতে তাহলে? বলেই কোলে তুলে নিল, নিয়ে গাড়িতে বসালো। আমার তো শাওনের অবস্থা দেখে মাথায় আগুন জ্বলছে। আমি বড় বড় করে তাকিয়ে আছি লোকটার দিকে। মা গো মা, এমনভাবে তাকিয়ে আছো যেন আমাকে পানি দিয়ে গিলে খাবে। হ্যাঁ, খাবো। বুঝতে পারছি তোমার খিদে পেয়েছে, আমাকে খেও না প্লিজ। আমি তোমাকে ভালোভাবে রান্না করে খাওয়াবো জানটি। আজে বাজে কথা বলবেন না, আগে বলুন শাওনের এই অবস্থা কে করেছে? তোমার স্বামী। আচ্ছা, আপনি এটা কেন করলেন? আল্লাহ, তুমি মেনে নিয়েছো আমি তোমার স্বামী? না, মানি না, আর কখনো মানবও না। আগে বলুন আমার স্বামী এটা কেন করলো? তোমার স্বামী এটা মানতে পারোনি। কোনটা? ওই যে তার মিষ্টি বউটাকে কেউ জড়িয়ে ধরবে এটা। শাওন আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ঘষাঘষি করতে হবে? দূর থেকে কথা বললে হয় না? ওর ভাগ্য ভালো বলে হালকা মেরে আবার হাসপাতালে ভর্তি করে এসেছি। দ্বিতীয়বার এমন করলে মেরে ফেলবো। আমার বউকে স্পর্শ করা, হ্যাঁ? ভালো করে মজা বুঝিয়ে দেবো। ভালো করে বুঝিয়ে বললেই হতো। অত শত বোঝাতে পারি না আমি। হ্যাঁ, শুধু মারামারি করতে পারেন। হ্যাঁ, তা বেশ ভালো পারি। ফাঁক দিয়ে পড়েছি আমি বিপদে। কিছু বললে? কই না তো। আর ভালো করে শুনে রাখো তুমি, তোমার ভাই, আব্বু, কাছের আত্মীয় স্বজনরা ছাড়া কেউ যেন তোমাকে জড়িয়ে ধরতে না পারে। ধরলে খুব খারাপ অবস্থা হবে। কার? তোমার, আর যে ধরবে তার। তোমাকে ধরবো আমি, ভালোবাসবো আমি, আদর করবো আমি, মাঝে মাঝে রাগ দেখাবো আমি, অন্য কেউ না। বেঞ্চি দিলা কেন? আমার ইচ্ছে। হুম, যা হবে সব আমার ইচ্ছেতে। তোমার ইচ্ছেতে কিচ্ছু হবে না। তাই? হ্যাঁ, তুমি এখন আমার কাছে আছো কারণ এটা আমার ইচ্ছে। যদি আমাকে চুরি করে নেয় কেউ? পারবে না, তোমাকে কেউ নিতে পারবে না আমার থেকে। তুমি যে আমার নিঃশ্বাস, তোমায় ছাড়া বাঁচি কি করে বলো? খুব ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। ঠিক অক্সিজেনের মতো। তুমি ছাড়া আমি অচল। তুমি নেই আমি নেই, তুমি আছো আমিও আছি। নীরব হয়ে দেখছি, এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা নয়, আমাকে হারানোর ভয়ও আছে। আমাকে অন্য কারো কাছে দেখলে তার রাগ হয় খুব। এটাই হয়তো ভালোবাসা। আমাকে অন্য কারো হতে দিতে চায় না সে। আমি কি শুধুই তার? এই এই এই, বলুন। তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? আমার দোষটা কোথায়? আমাকে জোর করে আটকিয়ে বিয়ে করেছেন, আবার দোষ খুঁজছেন আপনি? অন্য ছেলে হলে রেপ করে ছেড়ে দিত। আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করে স্পর্শ করেছি। একই তো কথা। তোমাকে জোর করে স্পর্শ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমার একটা বাবু চাই ঠিক তোমার মতো, সারা জীবন নাচানাচি করবে, আমাকে আব্বু বলবে, তোমাকে আম্মু বলবে। বাচ্চাটা হয়ে গেলে সব তোমার ইচ্ছেতেই হবে। তুমি যা বলবে তাই। তুমি যদি আমাকে ফ্লোরে ঘুমোতে বলো, আমি তাই করব, প্রমিস। খুব ভালোবাসি তোমায়। এসব তোমার আর আমার জন্যই করেছি। লোকটার চোখে কত স্বপ্ন, সব কিছুই ঠিক আছে, শুধু রাগটা বেশি। আমার রাগী জামাই। মিটিমিটি হাসতে লাগলাম আমি ওনার কথা শুনে। বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসায় ঢুকে যে এত বড় সারপ্রাইজ পাবো তা আগে ভাবতে পারিনি আমি। আমার সামনে আমার আম্মু, আব্বু, ভাইয়া। ওনার আম্মু আব্বুও বসে আছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অনেকদিন পর তাদের দেখতে পেলাম, খুব ভালো লাগছে। আম্মু আমার চোখ মুছে দিচ্ছে। আমাদের তো আগে বলতে পারতি রে মা, আমরা সব মেনে নিতাম। মানে কি? তুই পূর্ণকে ভালোবাসিস, আমাদের আগে বললেই হতো। এইভাবে না পালিয়ে আমাদের বললে আমরা সুন্দরভাবে আয়োজন করে তোদের বিয়ে দিতাম। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কী সব বলছে এরা? আমি কিছু বলতে যাব এমন সময় লোকটা আমাকে টেনে উপরে নিয়ে চলে আসলো। কি ব্যাপার, আমাকে জোর করে নিয়ে আসলেন কেন? ওদের কথা ভালো করে বুঝতেও পারলাম না। যাই, আমি শুনে আসি কি হয়েছে। ছাড়ুন আমাকে। কোথাও যেতে হবে না। আপনি তাদের কি বলেছেন বলুন? হুম, বলবো না। বলুন না প্লিজ।
আচ্ছা বললে কি দেবে? আমার কাছে তো কিছুই নেই, কি বা দিব? কিছু তো দিতে হবে, নয়তো বলবো না। আচ্ছা দিব। কি দেবে শুনি? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে, বলতে এত লজ্জা পেলে দিবে কিভাবে? আগে বলুন, পরে দিয়ে দিব। আগে বলো কি দেবে, পরে বলে দেব। আমি একটা আমি একটা তুমি একটা কি? আমি একটা চুমু দিব। ওলে বাবালে, কোথায় কোথায় দেবে? দিলেই তো দেখবেন। এখন বলুন, কি বলছেন ওদের? বলেছি কি? বলেছি আমরা দুজন 4 বছর ধরে প্রেম করেছি, বাসায় কেউ হয়তো মেনে নেবে না, সেই ভেবে ওদের না বলে পালিয়েছি। কি? হ্যাঁ। কুত্তা বিলাই শয়তান। লোকটা হাসি শুরু করেছে। আমি রাগে ওনার চুল ধরে টানছি। প্রায় 5 মিনিট ওনার চুল টেনে ছিঁড়েছি। আরে থামো থামো। না, থামবো না। আপনি এত বড় মিথ্যা বললেন, মিথ্যুক একটা। কিসের মিথ্যা? বিয়ের আগে প্রেম না করলেও বিয়ের পর তো করছি এখন। কিসের প্রেম? হ্যাঁ, আল্লাহ, দেখো নীলা, এইসব দেবার কিন্তু কথা ছিল না। যা দেবার কথা ছিল ওটা দাও। দিব না। দিবা না? হুম। দিবে না তো? না না না। বুঝেছি, আমারটা আমাকে জোর করে আদায় করে নিতে হবে। ভালোই হলো, আমি নিজে আদায় করে নিলে অন্য কিছু নিতে পারবো। অন্য কিছু কি? ওই যে বাসরাতের কথা মনে আছে? আমার তো লজ্জা লাগছে এক্ষুনি। না। কি না? কাছে আসো শোনা। আমি দিয়ে দিচ্ছি, আপনাকে নিয়ে নিতে হবে না। এখন যে আমার অন্য কিছু পেতে ইচ্ছে করছে। কি? বুঝে নাও শোনা। বলেই ওনার নাকটা আমার নাকের কাছে নিয়ে আসে। আমি তাড়াতাড়ি করে ওনার কপালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে নিচে চলে আসলাম। নীলা, একদম দৌড়াবে না। তোর চাইলাম কি আর পাইলাম কি? কপালে না দিয়ে ঠোঁটেও তো দিতে পারতো। আহা, এই কষ্ট যে কই রাখি। নিচে গিয়ে দেখি সবাই গল্প করছে। আমিও গিয়ে বসে পড়লাম। আমি তো আজকেই আমার বৌমাকে বাসায় নিয়ে যাব। সে না হয় নেবেন, আমাকেও কিন্তু কিছুদিনের জন্য আমার মেয়েকে দিতে হবে। হুম, বিয়ান এখন কিন্তু আপনার মেয়ে নয়, এখন এটা আমার মেয়ে। আমার মেয়ে খুব লাকি যে এমন স্বামী আর শ্বশুর শাশুড়ি পেয়েছে। আপনার মেয়েও কিন্তু কম মিষ্টি নয় বিয়ান। সবাই হাসাহাসি করছে, তাই আর আমি সত্যিটা বললাম না। সবাই যখন খুশি তাহলে এটা মেনে নেওয়াই ভালো। লোকটা তো খারাপ না, আমাকেও খুব ভালোবাসে। ওনার রাগ হবে এমন কিছু না করলেই হবে। তিনিও নিচে নামলেন। পূর্ণ, সব গুছিয়ে নে, আজই তোদের বাসায় নিয়ে যাব। কিন্তু আম্মু, আমার অফিস। কিছুদিনের জন্য ছুটি নে, কিছুদিন আমাদের সাথে থেকে কিছুদিন নীলাদের বাসায় থেকে চলে আসবি। মেয়েটার কথা ভাবা একবার, কতদিন ধরে নিজ বাড়িতে যেতে পারে না, হয়তো খুব কষ্ট হচ্ছে মেয়েটার। আচ্ছা, আমি অফিসে ফোন করে ছুটি নিয়ে নিচ্ছি। আমি তো বেশ খুশি, অনেক দিন পর বাড়ি যাব। উনি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে নিল। আমরা সবাই রাতে ডিনার করে বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে। এখন সন্ধ্যা। আম্মু আর আমার শাশুড়ি মা বসে বসে টিভি দেখছে। আমি রুমে বসে বসে পা নাচাচ্ছি। এমন সময় রুমে লোকটার আগমন। এই যে ম্যাডাম, খুশিতে যে পা দুলাচ্ছেন, সব ব্যাগে কে গোছাবে? হ্যাঁ কেন? সব তো আপনিই গুছিয়ে নেবেন। হ্যাঁ, পাইছি তো বিনা পয়সার একটা চাকর। কাজ করাও কিন্তু কোনো বকশিসই দাও না। বইয়ের কাজ করে দিলে চাকর হয়ে যায় বুঝি? বইয়ের কাজ করলে চাকর হয় না, শালির কাজ করলে হয়। তুমি তো আমার শালি, তাই না? কেন দাও আমায় গালি? আল্লাহ, আমাকে একটা শালি দিতে পারতে। শালিটা দুলাভের কষ্ট বুঝতো, মাঝে মধ্যে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। আমি শালিকে চোখে চোখে রাখতাম। লজ্জা কোথাকার! বইয়ের সেবা করতে পারে না, আবার শালি শালি করে মরে। শালি মানেই তো মনের অর্ধেক জায়গা তার। আহা, আপনার মন আমি টেনে ছিঁড়ে নেব, এরপর দেখব কত মানুষের জায়গা হয় এতে। আচ্ছা, তোমার 2-3টা সুন্দর সুন্দর ছোট বোন থাকলে আমরা কত মজা করতাম, তাই না? কেন? আমি বুঝি সুন্দর নয়? আমাকে পছন্দ হয় না? হয় হয়, কিন্তু বউ আমার মনের কথা তো বুঝে না। হুম। হ্যাঁ, শুধু এটাই করতে পারবে, আর কিছুই পারবে না। তাতে আপনার কি? আমার বউ। বইয়ের জন্য তো এতটুকু কাজ করতেই পারেন আপনি। না, পারি না। কেমন জামাই রে বাবা! খুবই সহজ সরল জামাই, যেমনি নাচাবা তেমনি নাচবে। ঢং! রুমে এসে যেন দেখি সব কিছু ব্যাগে গোছানো। মহারানীর হুকুম তো মানতেই হবে। আমি আবার নাচতে নাচতে আমাদের পাশে গিয়ে বসলাম। আর যেন খুশির সীমা নেই আমার আর ওনার পরিবারও আমাদের দেখে খুব খুশি। উনি আমাদের দুজনের জিনিসপত্র ব্যাগে ভরে নিলেন। একটা লাল রঙের পাঞ্জাবি পরে নিলেন, আর আমি লাল শাড়ি। ওনাকে বেশ সুন্দর লাগছে, দুজনকে নতুন জামাই বউ লাগছে। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। বাহিরের একটা রেস্টুরেন্টে ডিনার করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে।
ভোরে ঢাকায় পৌঁছে গেলাম। অনেক দিন পর নিজের এলাকায় খুব ভালো লাগছে। সব কিছু কত আপন। প্রথমে শ্বশুর বাড়ি নিয়ে গেল আমাদের। শ্বশুর শাশুড়ির আদর যত্নের কমতি নেই, ঠিক যেন নিজের মা বাবা। ওনাদের আদরের লোকটার খারাপ ব্যবহারগুলো ভুলেই গিয়েছিলাম। আমি ওনাদের মেয়ের মতো হবার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তারা কষ্ট পাক। আমাকে পেয়ে যেন ওনাদের পরিবারটা পরিপূর্ণ হয়েছে। নিজের ছেলের থেকে বেশি আদরের হয়ে গেল বৌমা। ওখানে 3 দিন থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে আমি নিজের মতো করে থাকলাম 3 দিন। এই 6 দিন লোকটার সাথে আমার বেশি কথা হয়নি। আমরা নিজেদের মতো ব্যস্ত ছিলাম। লোকটা এসেছিল কথা বলতে, কিন্তু আমি সুযোগ দেইনি। ওনার ছুটির সময় শেষ, আবার আমাদের চলে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তারপর রাতের ট্রেনে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চুপচাপ বসেছিলাম, উনি এসে কথা বলতে থাকে আর আমাকে হাসাতে লাগলো। সারা রাত গল্প করতে করতে কখন যে ভোর হতে চলেছে আমরা কেউ বুঝতেই পারছিলাম না। গল্পে গল্পে ভালো লাগা বাড়তে থাকে। সকাল সকাল বাড়ি চলে আসলাম। সারা রাত ঘুম হয়নি, তাই ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। লোকটা নিচে কি যেন কাজ করছিল। বিকেলে ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলাম আমি লোকটার বুকে মাথা রেখে হাতে হাত রেখে শুয়ে আছি। মন ভরে দেখতে থাকলাম লোকটাকে। আহা, কি মায়া! যেন সারা জীবন এই বুকে মাথা রেখে থাকতে চাই আমি। এমন সময় ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার সময় পেল না। লজ্জায় লাল হয়ে গেলাম আমি। ওনার চোখে আমার চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম আমি। মাথা নিচু করে আছে আমি। আমার বউটা বুঝি লজ্জা পাচ্ছে? হুম। আচ্ছা, তাহলে এমন কিছু করতে হবে যেন বউটা লজ্জা পায়। ঢং। এখনো তো কিছুই করলাম না আন্টি। ছাড়ুন তো। ছাড়বো না। আমার কাজ আছে। আমাকে আদর করা ছাড়া অন্য কোনো কাজ নেই তোমার। এখন ছাড়ুন, পরে আদর করে দিব। সত্যি তো? হুম। হুম। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এই নজরে লুকিয়ে আছে আমার জন্য গভীর ভালোবাসা। আমি যেন হারিয়ে যাচ্ছি ওনার মাঝে। এমন দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে আমাদের মাঝে। আমি যেন লোকটাকে ভালোবেসে ফেলেছি। এখন আর উনি রাগ করে আগের মতো আচরণ করেন না। এখন ওনার বুকে মাথা না রাখলে আমার ঘুম হয় না। ওনার অফিস থেকে ফিরতে দেরি হলে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে। এমনভাবেই চলে যায় 2 মাস। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। উনি 3 দিনের জন্য দেশের বাইরে গেছেন। ওনাকে অসুস্থতার কথা জানায়নি এখনও। শুধু শুধু চিন্তা করবে, তাই না বলাই ভালো। ডাক্তার আসেন আমাকে দেখতে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রেগনেন্ট, তাই এমন খারাপ লাগছে? এখন একটু এমন লাগবেই। খুব খুশি লাগছে, আবার খারাপও লাগছিল। আজ উনি পাশে থাকলে খুশিতে কোলে নিয়ে নাচতো। খুব মিস করছি ওনাকে। আজ খুব একা একা হচ্ছে নিজেকে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে আর রেস্টে থাকতে বলেছেন। বেশি দৌড়ঝাঁপ করা নিষেধ। এসব বলে চলে গেলেন ডাক্তার। উনি এই খবরটা শুনে খুব খুশি হবে। উনি কালকেই দেশে ফিরবেন। খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে আমার। এই দিনটার জন্য ওনার এত অপেক্ষা। এসব ভাবতে ভাবতে ঘুম আর আসছে না। ঘুম আজকে পালিয়ে বেড়াচ্ছে। কিভাবে ওনাকে বলবো? আমি কিভাবে বললে উনি সারপ্রাইজড হবে? এসব ভাবতে ভাবতে ভোর হলো। আজ আমি নিজের হাতে ওনাকে রান্না করে খাওয়াবো। সকাল থেকে সব কাজ শুরু করতে হবে। মনের খুশিতে রান্না শুরু করে দিলাম। বাড়ির সবাই অনেক বাধা দিলেও আমি মানিনি। রান্নাবান্না শেষ করে ওনার আনা নীল রঙের শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আহা, আমি যেন নিজের প্রেমে পড়ে যাবো আজ। সারা বাড়িতে রঙিন রঙিন মোমবাতি জ্বালিয়ে রেখেছি। বিকেল হয়ে গেছে। আজ সারাদিন উনি আমাকে একবারও ফোন করেননি। হয়তো কাজে খুব ব্যস্ত ছিল তাই। এটা নিয়ে আর ভাবলাম না। ওনার আসার সময় হয়ে গেছে। নিজেকে খুব খুশি মনে হচ্ছে আজ। আমাদের পরিবারটা পরিপূর্ণ হতে চলেছে। ভাবতে ভাবতে একটা ফোন আসলো। উনি হয়তো ফোন করেছেন। দৌড়ে গিয়ে ফোন ধরি আমি। আপনি কি মিসেস নীলা চৌধুরী? জি। পূর্ণ চৌধুরী কি হয় আপনার? আমার স্বামী। কি হয়েছে? আর আপনি কে? আপনি তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চলে আসুন। আমার স্বামীর কি হয়েছে? আপনি আসুন আগে। হ্যালো, আমার কথা শুনুন। কি হলো ওনার? বুকের ভেতর কেমন যেন লাগছে। দৌড়ে ছুটে গেলাম। যত সামনে এগোচ্ছি তত হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছু একটা হয়েছে ওনার। আমি কি ওনাকে হারিয়ে ফেলেছি? না না, এসব কি ভাবছি আমি? ওনার কিচ্ছু হবে না, হতে পারে না। ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ভাবতে ভাবতে ওনার কেবিনের সামনে চলে আসছি। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলেন। ডাক্তার, ডাক্তার, আমার স্বামীর কি হয়েছে? উনি এখানে কেন? দেখুন মিসেস নীলা, আপনার স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা। রাস্তার কিছু লোক ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।
ওনার মোবাইল থেকে আপনার নাম্বার পেয়ে আমরা আপনাকে ফোন করেছি। এখন কেমন আছে? বাসায় নিয়ে যেতে পারবো ওনাকে? নো, ওনার এখনও জ্ঞান ফিরেনি, মাথায় আঘাত পেয়েছে। কিছু সময় পার না হলে আমরা কিছুই বলতে পারছি না। আমি একবার আমার স্বামীর কাছে যেতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন না, এতে পেশেন্টের সমস্যা হবে। ঠিক আছে বলেই চলে গেলাম ওনার কাছে। মুখে মাস্ক পরানো, অসহায়ের মতো পড়ে আছে। কিছুক্ষণে যেন শুকিয়ে গেছে লোকটা। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারছি ভালোবাসা কেমন হয়। ওনার থেকে বেশি কষ্ট যেন আমার হচ্ছে। নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে আমার। পাশে বসে আস্তে করে হাতটা ধরলাম। আমার একা থাকতে খুব কষ্ট হয়, আপনি বাসায় চলেন না, একা ঘুমাতে ভয় করে আমার। খুব অভিমান করে আছেন আমার সাথে, তাই না? আমি আর কখনো আপনার কথার বাইরে যাব না, আপনার রাগ তুলবো না। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ওনার হাত আমার পেটে নিলাম। দেখুন, এটা আপনার গিফট, আপনার সন্তান। পছন্দ হয়নি গিফট? দয়া করে একবার তো কথা বলুন। ওনার বুকের উপর শুয়ে কান্নায় ভেঙে পড়লাম। কিছুক্ষণ পর ওনার হাত নড়ছে। আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার ভালো করে দেখলেন। এ তো পুরো মিরাক্কেল হয়ে গেল। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্তি। কিছুদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। 2-3 দিন পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি বসে ওনার হাত ধরে কান্না শুরু করে দিলাম। এই কান্নায় সুখ মেশানো আছে। 9 মাস পর খুব কষ্ট হচ্ছে। উনি আমার হাত ধরে পাশে বসে আছেন। আমার প্রতিটি কষ্ট উনি অনুভব করছেন। চোখ দুটো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ওনার কষ্ট হচ্ছে খুব। কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যাবে অপারেশন রুমে। আমি ভালো করে দেখছি মানুষটাকে। যদি কখনো না ফিরে আসি তবে এটাই যেন আমার শেষ দেখা। শুনুন, বলো। ভালোবাসি আপনাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। তোমার কিছু হবে না, দেখে নিও। তোমাকে বাঁচতে হবে আমার জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমাকে নিয়ে যাচ্ছে। আম্মু, আব্বু, শ্বশুর, শাশুড়ি সবার মুখে চিন্তার ছাপ। প্রায় 2 ঘন্টা পর আমাদের একটি ছেলে সন্তান জন্ম হলো। ঠিক ওনার মতো। খুশির বাদ ছিল না। সবাই খুশি। উনি তো আনন্দে নাচানাচি করছে। সবাইকে দেখে আমিও খুশি। আর কিছুই চাই না আমার। জীবন চলতে থাকুক তার আপন গতিতে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে দুষ্টু মিষ্টি গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ। সকালে ঘুমিয়ে আছি। এই নবাবের বেটা, এত করে বলি সকালে না ঘুমিয়ে ফজরের নামাজটা তো পড়তে পারিস। হ্যাঁ আম্মু, যাও তো এখান থেকে, বিরক্ত করো না। দেখছো না ঘুমাচ্ছি, এত চিল্লাপাল্লা করো না, ঘুমোতে দাও। এই কয়টা বাজে খেয়াল আছে? তুই না বলি আজ কলেজে যাবি? সকাল 9টা বাজতে বেশি দেরি নাই। লাভ দিয়ে উঠে বললাম, কি বলো, এত বেলা কখন হলো? বেলা হবে না, তুই আরো ঘুমা। দেখি আম্মু, আগে যাও তো, আমাকে ফ্রেশ হতে দাও। আমি ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি শেখ লাদেন। পড়াশোনা এই বছরে 2023 সালের এসএসসি পরীক্ষার্থী। আর কিছু জানার দরকার নেই, সাথে থাকেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও। এই তো আনতেছি, দাঁড়া একটু। আম্মু সময় নেই, তাড়াতাড়ি করো, কলেজে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এই নে বাবা নাস্তা, খেয়ে আমাকে উদ্ধার কর। আম্মু বাবা কই? বাবাকে তো দেখতে পাচ্ছি না। তোর বাবা আর তোর মতো না, আর আগে চলে গেছে অফিসে। ওকে আম্মু, আমি কিন্তু গেলাম। হ্যাঁ ওকে যা। আম্মু, আবার কি হলো? টাকাগুলো শেষ। সেদিন না 1000 টাকা দিলাম, আজ শেষ? আম্মু, ও আম্মু, ছেলেকে হিসাব চাও বলো। নে বাবা 500, পরে তোর বাবাকে বলিস দিবে নে। ওকে আম্মু। ঘর থেকে বের হয়ে আমার বেস্ট ফ্রেন্ড তাসলিমাকে কল দিলাম। বল। হ্যাঁ বল মানে, আমি সে কখন থেকে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। আর তুই? কি কোস মামা? কই তুই বল, আমি আইতেছি। তোর বাড়ির সামনে। মামা চল। আরে লাদেন, বেস্ট ফ্রেন্ড পেয়ে ফ্রেন্ডকে ভুলে গেলি? আরে না, কি যে কস না তুই। ওই এত কথা না বলে আগে কলেজে চল। চল যাওয়া যাক। তো কলেজে যাওয়ার পর সুমাইয়া, হৃদয়, হারেস ওরা সবাই আড্ডা দিচ্ছে। কি রে মামারা, কেমন অসুস্থ সবাই? এই তো মামা, আলহামদুলিল্লাহ ভালো। তোর অবস্থা কেমন? তোর? আমার আবার অবস্থা, যে কষ্টে আছি আমি মামারে। কেন মামা, কি হয়েছে? মামা কি আর কমু দুঃখের কথা। স্বপ্নে দেখি বউ আছে, ঘুম ভাঙলে দেখি বউ নাই। হাসবি না একদম, মুখ ভেঙে দেব। আহারে আমার বেস্টুর কি কষ্ট। কেন আমি আছি না? লাদেন, তোর কিন্তু আমি অনেক ভালোবাসি। দেখ, ফাজলামো করবি না, ফ্রেন্ড ফ্রেন্ডের মতো থাকবি, উল্টাপাল্টা কথা বলবি না। এই তুই এত রাগ করিস কেন বলতো?
আমি তো জাস্ট মজা করলাম। অবশ্য তুই রাজি থাকলে তোর সাথে প্রেম করতাম। এই ক্লাসে চল, সময় হয়ে গেছে। ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার বেস্ট ফ্রেন্ড তাসলিমার জন্য সাইমন অনেক পাগল। এর আগে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু আমার বেস্টও রাখেনি, কারণ সাইমন একটু গুন্ডা টাইপের। তো আজ আবার পথের মাঝে তাসলিমার পথে আগলে দাঁড়াইছে। দেখলাম ও কিছু বলাপার নিয়ে এসে। কি চাই সাইমন? দেখ, পথের মাঝ থেকে সরে যা, বাড়ি যেতে হবে। আমি তো তোরে আটকাই নাই, তুই যা। তাসলিমা, জানো না আমি তোমাকে কত ভালোবাসি? জুতা চিনিস শালা? জুতা দিয়ে তোর গালে দিমু। কি বললে? তবে রে, দেখ আজ তোরে কি করি। ওই তারা ধর শালিরে, আজ ওরে ধর্ষণ করব। কি? আমি থাকতে আমার বেস্ট ফ্রেন্ডকে দর্শন করবি? তারপর আমি আর আমার 2 জন বন্ধু ধুম কতক্ষণ মারামারি করলাম। ওই দেখ, কেউ সামনে আসবি না, নইলে কিন্তু লাদেনকে গলায় ছুরি ধরছি দেখলে। প্লিজ ওরে ছেলে দে। শালার খুব পাকা গজিয়েছে, আজ ওর পাকা কাটবো। তারপর ওরা আমাকে কিছুক্ষণ মেরে চলে যায়। তাড়াতাড়ি লাদেনকে ধর, ওরে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে যাওয়ার পর যখন আমার হুঁশ ফিরে, তখন দেখলাম একজন ডাক্তার ওই পাশে ফিরে কি যেন লিখতেছে, আর আমার পাশে আমার ফ্রেন্ডগুলো বসে আছে। তবে যাই বলি না কেন, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বন্ধুগুলো কখনো আমাকে হাসপাতালে একা রেখে যাবে না। এই ওষুধগুলো আনতে হবে। ওয়াও, এটা আমি কি দেখলাম? এক নজরে ডাক্তারের দিকে তাকিয়ে আছি। তারপর হঠাৎ দেখি ডাক্তারের ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল আছে। ও মা, এখন তো এই ঠোঁটগুলো আমার আরো বেশি আকর্ষণ করছে। ওই শালা, কই হারিয়ে গেলি? কি রে, কথা বলিস না কেন? হে লাদেন, শুনতে পাচ্ছিস? হঠাৎ দেখি কে যেন ডাকতেছে। তাসলিমা, বল কি হয়েছে? এত ডাকতেছিস কেন? মনে হয় তোর জামাই মারা গেছে শালি। লাথি চিনিস? লাথি খাবি? আমার তো এখনো বিয়েই হয় নাই, আবার আমার জামাই মারা যাবে কিভাবে রে? আচ্ছা এইসব কথা ছাড়, তুই এতক্ষণ ডাক্তারের দিকে এভাবে তাকিয়েছিলি কেন রে? বন্ধু আর বলিও না, আমি তো ডাক্তারের প্রেমে পড়েছি। যদি জীবনে বিয়ে করি তাহলে ডাক্তার কে করব? কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ঠোঁটের নিচে তিল। মনে হয় যেন আমার সামনে এতক্ষণ একটা পরি দাঁড়িয়েছিল। এখন একটা কাজ কর বন্ধু, ডাক্তারের নামটা জেনাই তো। কি কোষ মামা? যেই ছেলে মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকিয়ে থাকতে তার লজ্জা পায়, সেই ছেলে নাকি প্রেমে পড়েছে। আহা গো বন্ধু, আমার কি বললা? হরে তাসলিমা, আমারও তো একই কথা। লাদেন তো মেয়েদের ভয় পায়, তাহলে ও আবার প্রেম করবে কিভাবে? আমার মনে হয় ওরে ভূতে ধরছে। তাসলিমা, তোর পায়ের জুতা খুলতো, ওরে জুতা দিয়ে পিটিয়ে ভূত নামাতে হবে। এই তোর থামবি? আমাকে কিছুই ধরেনি, আমি সত্যি সত্যি প্রেমে পড়েছি রে। জীবনে এই প্রথম কোনো মেয়েকে আমার পছন্দ হয়েছে। দেখবি এই ডাক্তার নিকে তোদের ভাবি বানাবো। তাসলিমা, তুই কি তখন মার খাবি? তোরে আমি কি বলছি, ডাক্তারের নামটা জেনায়। আমার আর সহ্য হচ্ছে না, জানো, তাড়াতাড়ি। যাইতেছি। এত অস্থির হতে হবে না শালা, প্রেম করবি তুই, আবার নাম জেনে আসতে হবে আমার। আমিও আসবো তাসলিমা। তুই থাক, আর লাদেন খেয়াল রাখ, আমি যাইতেছি। তাসলিমা চলে গেল। কি রে সুমন, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আরে বেটা, আমি কি আর তোর মতো একটা প্রেম করব? আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তুই বেটা আসলে একটা জিনিস, আমি একটা প্রেম করতে পারি না, হ্যাঁ তুই কেন এতগুলো প্রেম করিস? কথা বলতে বলতে তাসলিমা চলে আসলো। কি রে তাসলিমা, তাড়াতাড়ি ডাক্তারের নামটা বল। আমার জানেন নামটা না জানি কত সুন্দর হবে। তোর ডাক্তারনির নামটা হলো লামিয়া। এই তোরা দেখছোস আমার নামের সাথে তোর ভাবির নামটার কত মিল। এর মধ্যে আমার অন্য ফ্রেন্ডগুলো চলে আসলো। কিরে লাদেন, তুই আসলেই একটা গাধা। যখন দেখতেছোস সাইমন তোর সামনে, তখন আমাদের কল দিতি, দেখতি ওরে কি করতাম। সালারে আরেকবার পাইলে কি যে করব তার হিসাব নাই। আমার তো মনটা চাইতেছে ওরে মারিতে। আরে রাখ বেটা, যা হয়েছে ভালো হয়েছে। আজকে মার খাইছি বলেই আমি আমার ডাক্তার নিয়ে দেখা পাইছি। কি মাইবে চেহারা রে, বারবার আমি লামিয়া প্রেমে পড়ি। কি মামা, কাহিনী কি? আর বলিস না, এখানে এসে লাদেন নাকি ডাক্তার দেখে প্রেমে পড়ছে। তাহলে তো খুবই ভালো হয়েছে, আমরা একটা নতুন ভাবি পাবো। এই বলে সবাই হাসতে লাগলো। এই সত্যি রে, আমার ডাক্তারের মায়ের চেহারা বারবার বেশি ওঠে রে। আরে বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা আছি না, তোকে হেল্প করবো না। প্রেমের বিষয়ে আমাদের অনার্স পড়া আছে। আচ্ছা বাদ দে। তাসলিমা, ডাক্তারে কি বলেছে? বাড়ি কখন যাব? এই তো এখন চাইলে যেতে পারবি, ডাক্তার বলছে। ওকে চল সবাই। তাসলিমা, বিল দিছিস? চল। হাসপাতাল থেকে বেরোয়ার সময় এই তোরা এখানে একটু দাঁড়া, আমি আমার জানকে একটু দেখে আসি। এই কি কস, মরবি নাকি তুই? কিছু হবে না, তোর একটু দাঁড়া।
ডাক্তারের কেবিনে যাওয়ার পর ডাক্তার নেই, মানে লামিয়া। কি চাই এখানে? আপনাকে তো ছুটি দেওয়া হয়েছে, বাড়ি যান। মনে মনে ভাবছি, কি সুন্দর চেহারা, তোমাকেই তো ঘরের বউ করবো। মনে মনে কি বলেন, জোরে বলেন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি? আমার নাম লাদেন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? বলেন, কি বলবেন? আমার অনেক কাজ আছে। ম্যাডাম, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? নাম্বার দিয়ে আপনি কি করবেন? আর আমার নাম্বার আমি কাউকে দেই না। ম্যাডাম, যদি কোনো দরকার পড়ে আপনাকে কল দিলাম, কখন কোনো ওষুধ লাগে। ওকে, তোলেন। 01723। ওকে, তাহলে আজ আসি ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলবো? আবার কি হলো বলেন? ম্যাডাম, আপনি কিন্তু খুব সুন্দর, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। এই কথা বলেই দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে বন্ধুগুলো বলল, কি রে, এইভাবে দৌড়ে আসলি কেন? আর বলিস না, লামিয়ার নম্বর নিয়ে এসি, সাথে বলেও আইসি আপনাকে আমার ভালো লাগে। কি রে, আমি কাকে দেখছি? যে ছেলে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায়, সেই ছেলে নাকি বলে আপনাকে আমার ভালো লাগে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে, সত্যি বলে দিছি। আর অন্যদিকে লামিয়া বসে বসে ভাবছে, এই ছেলেটাকে কেন যেন মনে হয় চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। এর মধ্যে একটা নার্স এসে বলল, ম্যাডাম, নতুন রোগী এসে। এবার লামিয়া বলল, চল তাহলে। আর এদিকে আমি, এই তোরা চল তো, এত কথা না বলে। তাহলে আমরা যাই। তাসলিমা আর সুমন, লাদেনকে ভালোভাবে বাড়ি পৌঁছে দিয়ে আসবি কিন্তু, আর কোনো সমস্যা হলে কল করবি। ওকে, তোরা যা, কোনো সমস্যা হবে না আমি থাকতে। আচ্ছা বাইরে, পরে কলেজে দেখা হবে। বাড়ি যাওয়ার পর যখন কলিং বেল বাজালাম, তখন দেখি খালা এসে দরজা খুলে দিল। আমি বললাম, আরে খালা আম্মা, কেমন আছো তুমি? বাবা, আমি আর কেমন থাকবো, তোরা তো আর আমাদের বাড়িতে বেড়াতে যাস না। খালাকে জোরে ধরে বললাম, খালাম্মা তুমি রাগ করো না প্লিজ, এখন থেকে যাব। যা, ফ্রেশ হয়ে নে, পরে কথা হবে। ওকে খালাম্মা। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ এসে দেখে আম্মু আর খালা গল্প করছে। আমি বললাম, কি নিয়ে কথা বলো আম্মু? তোর খালা দাওয়াত দিতে এসেছে। কিসের দাওয়াত খালা? এই তো আমার বড় মেয়ের বিয়ে আগামী শুক্রবারে। প্রিয়াপুর বিয়ে? আর আমাকে আজকে বলে যাও? খালা, তোমার সাথে কথা নেই। আরে বাবা, আমরা তো এই কয়েকদিন হলো বিদেশ থেকে আসলাম, ফোনে ছেলের সাথে কথা হয়েছে, তারপর বিয়ে ঠিক করেছি। আচ্ছা খালা, ছোটবেলায় আমি যার সাথে খেলা করতাম, মিতু, এখন বিদেশ থেকে সে কি করে? তুই মিতুকে চিনিস না? আরে হাসপাতালে ডাক্তার হয়েছে। কি বলো? তাহলে তো আমাদের আর চিকিৎসা করাতে টাকা লাগবে না। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আচ্ছা লাদেন, শোন, আমার তো দুটাই মেয়ে, ছেলে নাই। তুই তো আমার ছেলের মতোই, তুই কিন্তু আগামীকাল সকালে চলে যাবি। আমি মনে মনে বললাম, ছেলে নইতে কি হয়েছে, ছোট মেয়ে জামাই করে নাও, তাহলেই তো হয়। এভাবে বলো কেন খালা? আমি বুঝি তোমার ছেলে না? বাবা, যেটা বলছি, সকালে যেন তোরে আমার বাড়িতে দেখি। আর আপা, তুমি 2 দিন পর চলে যাবা। তাহলে আজ আমি উঠলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে থেকে যাও না, কাল সকালে যাব নে। না, আজ আমার অনেক কাজ আছে, যেতে হবে আজকে। ওই বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে। খালা, খালু আসেনি? খালু কোথায়? তোর খালু একটু কাজে ব্যস্ত থাকে। আচ্ছা যাই রে আপা, লাদেন সকালে কিন্তু চলে আসবি। ওকে খালা। খালা, ও খালা, আমাকে মিতুর একটা পিক দেখাবা? এত পাগল হইবি না, আগে বাড়ি আয়, পরে মন ভরে দেখে নিস। এই কথা বলে খালা চলে গেল। আমি বললাম, মা খাবার দাও, খিদা লাগছে। বস বাবা, দিতেছি। আমার বাবা কই? দাঁড়া, তোর বাবাকে ডেকে নিয়ে আসি। বাবা আসার পর, লাদেন আগামীকাল থেকে আমার অফিস যাবি। মা, ও মা দেখছো বাবা কি বলে, এই বয়সে নাকি আমি অফিসে যাব? আমি তো এখন অনেক ছোট। চুপ, এখনো ও নাকি অনেক ছোট। আচ্ছা বাবা, এখন আমাকে কয়েকদিন সময় দাও, তারপর তোমার অফিসে যাব। দেখ লাদেন, আমি আর কত করব, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই এখন অফিসের দায়িত্ব তোকে দিতে চাই। জি বাবা, বুঝলাম, কয়েকদিন পর থেকে যাব, চিন্তা করো না বাবা। আচ্ছা, তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপর কথা বলিও। খাওয়া দাওয়া শেষ করে আমার নিজের রুমে এসে মনে মনে বলছি, আমার খালাতো বোন ডাক্তার নেই, এত সুন্দর। আগে যদি জানতাম এটা আমার খালাতো বোন, তাহলে তো আগে সরাসরি প্রপোজই করতাম। আচ্ছা, এখন একটা ফোন দিই, দেখি আর একটু মজা করি। ফোন দেওয়ার পর, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তো তোমার জান বলছি। জানো, তুমি কেমন আছো? এমন থাপ্পড় দিমো, ছেলে পরে আর জানু ডাকবি না, শয়তান ছেলে, ফোন রাখ। আরে ফোন রেখো না, তোমার সাথে আমার কথা আছে। বলতে বলতে ফোনটা কেটে গেল। আচ্ছা, এখন তাসলিমাকে ফোন দিই। ফোন দেওয়ার পর,
বিষ্টু, বল কি হয়েছে? তাসলিমা, আগামীকাল খালার বাসায় যেতে হবে, রেডি থাকিস, সকালে যাব। কেন? খালার বাসায় বেড়াতে যাবি নাকি? আর তুই যাবি, যা, আমি যাব না রে। আরে আমি তোর ছেড়ে কোথাও যাই বল? আর আমার রিয়াপুর বিয়ে। যেমনই। তা তোর মিতুর সাথে কথা হয়েছে তোর? আর আমার লাইনটা একেবারে পরিষ্কার, কারণ মিতু আমার খালাতো বোন, রিয়াপুর ছোট বোন। তাহলে তো তোর কোনো সমস্যাই রইল না। আচ্ছা, সকালে রেডি হয়ে থাকবো নে, তুই একটা কল দিস। আচ্ছা এখন বল, তোর খালার বাসা কই রে? এই তো মোহনগঞ্জ, এখান থেকে 25 টাকা ভাড়া। কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে মা এসে ডাকছে, এই লাদেন, ওঠ, তোর খালার বাসায় যাবি না? অনেক বেলা হয়েছে তো। আমি এখন যাও তো, আমি উঠতেছি। তাড়াতাড়ি ওঠ, বেশি বেলা গেলে তোর খালা আবার আমাকে বকা দিবে। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে নাস্তা করলাম। এর মধ্যে তাসলিমা এসে বলল, আরে তাসলিমা, আসো, নাস্তা করে দুজন একসাথে যাও। না আন্টি, আমি নাস্তা করে আসছি। আরে বস তো। নাস্তা করা শেষ। তাসলিমা তুই একটু বস, আমি আসছি। তাড়াতাড়ি কর। ওকে। আমি বাবার রুমে যাওয়ার পর, বল কি হয়েছে? টাকা লাগবে। এই নে, আর দেখে শুনে যাবি। ওকে বাবা। তাসলিমা যাও যাক। আচ্ছা মা, তাহলে যাই, তোমরা কিন্তু চলে এসো। এই রিক্সা যাবা? মামা ওঠেন। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে খালার ঘরে কলিং বেল বাজালাম। তখন দেখি মিতু, মানে আমার ডাক্তার নিয়ে দরজা খুলে দিল। আরে আপনি এখানে কেন? আপনি যাবেন তো হাসপাতালে, তাহলে আমার বাসায় কি চাই? কি লজ্জা, কি লজ্জা। মিতু তো এখান থেকে এক দৌড়ে চলে গেল, আর খালা একা একা হাসতে লাগলো। এই মেয়েটা কে বাবা? আরে খালা, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। বুঝলাম বাবা। মা, ভেতরে আসো তুমি। রিয়া কই খালা? তো রিয়া আপু তার বান্ধবীদের সাথে কোথায় জানি গেছে। মিতু, এই মিতু, মা বলো। রুমগুলো দেখিয়ে দে তো। আসেন আমার সাথে। আমার নাম তাসলিমা। শুনছি তো হাসপাতালে। এই যে তাসলিমা, এটা তোমার রুম। আর আপনি আসেন আমার সাথে, আপনার আজ খবর আছে। কি খবর শুনি? সেদিন হাসপাতালে আপনি আমাকে কি বলেছিলেন যেন? যা বলেছি তো বলেছি, কি করবা তুমি? হ্যাঁ, কি করব দেখবেন, আগে রুমে চলেন। আর আমাকে তুমি করে বলা, দেখাবো আজকে আপনাকে। রুমে যাওয়ার পর বালিশ দিয়ে আমাকে মারতে লাগলো। এই মারছেন কেন? আমি আবার কি করলাম? তারপর হঠাৎ দেখি মিতুর চোখ দিয়ে পানি পড়ছে, আর কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। দেখি মিতু ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার দিকে ফিরিয়ে দেখি মিতু কান্না করছে। কিরে মিতু, তুই কান্না করিস কেন? তোর আবার কি হয়েছে? আরে কান্না পরে করিস, আগে বল কেন তুই কান্না করিস? তুই কি করে বুঝবে আমি কেন কান্না করি? সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভালোবাসি। যখন তোরে ছেড়ে আমি বিদেশে যাই পড়ালেখা করার জন্য, প্রথম প্রথম মনটা একটু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে তোর কথা মনে হতে থাকলো। জানিস তোরে আমি কত মিস করতাম। তোরে খুব দেখতে মন চাইতো, তাই আমি আম্মুর কাছে পিক চাইতাম। কিন্তু আমি ভয়ে ভয়ে আম্মুকে বলি না, যদি মা সন্দেহ করে। তুই হয়তো জানিস না আমি এই পর্যন্ত কতগুলো প্রপোজ পাইছি, কিন্তু আমি একটাও প্রপোজ রাখি নাই। কারণ আমি জানি আমার লাদেন একদিন আমার কাছে ফিরে আসবে। আমার তোর প্রতি বিশ্বাস ছিল। জানিস আমি প্রথম যেদিন ডাক্তার হয়ে নতুন জয়েন করছি, প্রথমেই তুই আমার হাসপাতালে আসলি। তখনই আমার মন বলছিল এটাই হয়তো লাদেন হবে, কিন্তু তুই বলে চলে গেলি। আমার তোমাকে অনেক ভালো লাগে। তুই জানিস না রে আমি তোরে কত ভালোবাসি। তোর জন্য জীবন কুরবান দিতেও আমি এক পায়ে রাজি আছি। তবু আমি বলি, আমি তোরে অনেক অনেক ভালোবাসি রে লাদেন। এ বলে জড়িয়ে ধরলো। আমি তো একেবারে বোকা বনে গেছি মিতুর কথা শুনে। একটা মেয়ে আমাকে এত ভালোবাসতে পারে, আর আমার কিনা তার কথাই মনে নেই। মিতু, আমি তোরে যেদিন প্রথম দেখি সেই দিন আমার তোরে খুব ভালো লাগে। আমিও তোরে খুব ভালোবাসি। যা তুই, তোর ভালোবাসা আমার দরকার নেই। তোর আমার কথা মনেই নেই, আবার আসছে ভালোবাসতে। সত্যি মিতু, আমি তোকে অনেক ভালোবাসি। যদি ভালোবাসতি তাহলে তো আমাকে প্রপোজ করতি, তা না করে স্যার এখনো দাঁড়িয়ে আছে। মিতু, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিরে, এত রেগে গেলি কেন? আমি আবার কি করলাম? তুই কি করিস নাই বল? এভাবে কেউ প্রপোজ করে? সুন্দর করে আমাকে প্রপোজ কর। কিন্তু আমি তো কাউকে কখনো প্রপোজ করিনি। তাহলে কিভাবে প্রপোজ করবো তুই বল? আমার জন্য করতে হবে। তুই পারবি প্রপোজ কর, আমার বিশ্বাস আছে আমার জানের উপর। মনে মনে বললাম, তোর বল, আমি আর প্রপোজ ভালো লাগে না। শর্ট করে প্রপোজ করলাম তা হবে না, 19 আমি সুন্দর করে প্রপোজ করি। তা তোমার যদি এত সুন্দর করে প্রপোজের দরকারই হয়, বিদেশি ছেলে বিয়ে করে নিয়ে আসতা। এই মনে মনে কি বলিস? প্রপোজ করবি নাকি আমি চলে যাব? করতেছি বাবা, কথাগুলো মনে করা লাগবে তো। তাড়াতাড়ি। ছাদ থেকে একটা ফুল নিয়ে হাঁটু গেড়ে বলতে শুরু করলাম, যেই দিন আমার প্রথম জন্ম হয় সেই দিন। কিছুই বুঝতাম না,
কিছু জানতাম না, কিন্তু আস্তে আস্তে যখন বড় হই তখন বুঝি আমার মা ছাড়া আমার আপন আর কেউই না। পরে যখন আরও বড় হই তখন মা বলে, বাবা তোকে এখন একটা বিয়ে করে আমি আমার নাতি নাতির মুখ দেখতে চাই। তখন আমি বলতাম, মা তোর এসব আর অনেক পরে। কিন্তু যেদিন হাসপাতালে তোর সাথে আমার প্রথম দেখা হয় সেদিন আমি বুঝতে পারলাম আমার জীবন সঙ্গী আমি পেয়ে গেছি। আর আজকে যখন তোর কথাগুলো আমি শুনলাম তখন বুঝতে পারলাম তোর মতো আমাকে এই দুনিয়াতে আর কেউ এত ভালোবাসতে পারবে না। তুই হবি কি আমার রাত জাগার কারণ, তুই হবি কি এই কফিতে দুজন মিলে ভাগ করে খাওয়ার ভাগিদার, তুই হবি কি আমার ফুটবল টিমের মা। আগে হয়তো স্বপ্ন দেখতে পারতাম না, কিন্তু এখন তোরে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেখি। তুই যদি বলিস তোর জন্য আমি আমার জীবনটা হেসে দিয়ে দেব, তোরে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই ওই নীল আকাশের নিচে। প্রতিদিন রাতে দুজন উঠে ওই চাঁদ দেখব। অনেক অনেক ভালোবাসি রে তোরে, মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব। আই লাভ ইউ। মিতু আমার প্রভু শুনে কান্না করতে আরম্ভ করলো। তুই আমাকে এত ভালোবাসিস? আমিও তোরে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু রে আমার পাগলটা। এবেলা আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, মিতু জান আমার কিন্তু এখন মিষ্টি খেতে মন যাচ্ছে। তুমি দাঁড়াও, আমি ফ্রিজ থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। এই কই যাও? এই মিষ্টি কিন্তু সেই মিষ্টি না, দাঁড়াও দেখাই কোন মিষ্টির কথা বলছি আমি। এই বলে দিলাম আমি চারটো ট্যাগ করে। হঠাৎ শুনি, এই আমি কিছু দেখি নাই। এই বলে অপর দিকে ঘুরে আছে। মিতুতে এক লাফে দূরে চলে গেল। আমি বললাম, শালি আসার সময় পেলি না? দেখছিস না আমি তোর ভাবির সাথে রোমান্স করছি। এই তোমার কি লজ্জা শরম নেই? আরে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, কোনো সমস্যা নেই বুঝলা আমার জানো। এর মধ্যে রিয়াপু উপরে চলে আসলো। কি রে লাদেন, তুই লিপস্টিক কবে থেকে খেতে শুরু করলি? তোর ঠোঁটে তো লিপস্টিক লেগে আসছে। মনে মনে বলছি, হেই আজ আমি শেষ, না জানি কি হয় আজকে। আর রিয়াপুর কথা শুনে মিতুতে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি বললাম বিপদে। লাদেন শোন, আমার বোনের মনটা অনেক ভালো, মিতু তোরে অনেক ভালোবাসে। আগে আমার বিয়েটা হতে দে, তারপর তোদের বিয়েটা আমি নিজে করিয়ে দেব। তবে আমার বোনকে কিন্তু কখনো কোনো কষ্ট দিবি না। রিয়াপু তুমি আমাদের রিলেশন মেনে নিলা? আই লাভ ইউ রিয়াপু। এই বলে আমি রিয়াপুকে জড়িয়ে ধরলাম। না মেনে উপায় নেই, কারণ মিতু আমার ছোট বোন। এখন সার। রিয়াপুকে ছেড়ে দিয়ে তিনজন মিলে কতক্ষণ আড্ডা দিলাম, তারপর নিচে চলে গেলাম। এর মধ্যে খালা খেতে ডেকে নিয়ে আসলো, সবাই খেতে বসলাম। লাদেন তোমার খবর কি? তোমার পড়ালেখা কেমন চলছে? জি খালু, আলহামদুলিল্লাহ ভালো। এই বলে সবাই খেতে লাগলাম। হঠাৎ দেখি কে জানি পা দিয়ে আমার পায়ে গুঁতো দিচ্ছে। আমি ওপরে চেয়ে দেখি মিতু হাসছে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু তাও পা দিয়ে গুঁতো দেয়। তাড়াতাড়ি খেয়ে আমি আমার রুমে ঘুমোতে চলে গেলাম। আমার রুমে আসার কিছুক্ষণ পর দেখি মিতু আসতেছে। আমার জানটা কি করে? তোমার জান লুডো খেলাই, খেলবা? তুমি এত রেগে আছো কেন? রাগ করবো না তো কি করবো? একে তো ভালো খাবার খেতেই দিলে না, আর এখন এসে তুমি বলো কেন আমি কি করি? রাখবো না তো কি করবো? কুল বেবি কুল, এত রাগ করলে কি আর হবে? তা তুমি এখানে কি করতে আসলে? যাও তোমার রুমে যাও, আমি এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে। আজকে আমি তোমার সাথে ঘুমাবো, তোমাকে জড়িয়ে ধরে। মাথা খারাপ হয়েছে তোমার নাকি? কেউ দেখতে পারলে তখন কি হবে বলো? আর তুমি আমার সাথে থাকলে কিছু একটু হয়ে যাবে কিন্তু। হ্যাঁ মায়ের চিনো, বিয়ের আগে এসব কিছুই হবে না। আগে বিয়ে করো, তারপর সব হবে। আর আমি ফজরের আজানের আগে চলে যাব, তোমাকে বলতে হবে না। এই বলে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমিও জেগে না থেকে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি মিতু নাই, চলে গেছে। আমি মনে মনে বললাম, যাক বাবা বাঁচলাম, নাহলে আজকে আমি শেষ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দেখতে দেখতে আপুর গায়ে হলুদের দিনও চলে এলো। হঠাৎ দেখি সিঁড়ি দিয়ে একটা পরি নামতেছে, হলুদ রঙের শাড়ি পরে। আমি তো তার দিকে এক নজরে তাকিয়ে আছি। হঠাৎ তাসলিমা এসে বলল, এত দেখিও না, পরে নজর লেগে যাবে। ধুর, আমার জিনিস আমি দেখতে পারবো না? দেখবি তো, সেটার আরো অনেক সময় পড়ে আসছে। তাও আমি দেখবো। বাবু তুমি তো এখনো রেডি হও নাই, যাও তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বাবু? হ্যাঁ। এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর আপুর হলুদ শেষ করলাম। খুব মজা হয়েছে। বিয়ের দিন শুনলাম রিয়াপুর নাকি। এটা আমি কি শুনলাম? রিয়াপুর জামাইকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এই শুনে বাড়িতে একদম নীরবতা বিরাজ করছে। হঠাৎ দেখি খালা কান্না করছে। এখন আমার মেয়ের কি হবে? বিয়ের আগে যে আমার মেয়ের জীবনটা এমনই ধ্বংস হয়ে গেল। কাঁদিস না রে বোন, আমি দেখি কি করা যায়। লাদেন এদিকে একটু আয়তো, তোর সাথে কিছু কথা আছে। এই বলে আম্মু আমাকে আড়ালে নিয়ে গেল। বাবা তুই এখন এই বিয়েটা করে নে, নইলে মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আম্মুর এই কথা শুনে আমার তো জান যায় যে অবস্থা। আম্মু তুমি আমার সব কি বলছো? আমি কিভাবে রিয়াপুকে বিয়ে করব? রিয়াপু তো আমার থেকে বয়স অনেক বড়। তাছাড়া আমি তো বলতে গিয়ে আটকে পড়লাম।
মনে মনে বললাম, মিতুকে যে আমি ভালোবাসি এই কথা এখন মাকে বলে মা কি ভাববে, তাই মনের কথা মনে রেখে দিলাম। বাবা কি চিন্তা করিস, রাজি হয়ে যা না। দেখ বাবা, আমার মান সম্মানটা তো তুই রাখ। মনে মনে চিন্তা করলাম, তোমাদের মান সম্মানের জন্য আমাকে কোরবানি দিলা? আর একটা মেয়ে যে আমাকে এত ভালোবাসে তার কি হবে? তবু আমার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। কি হলো বাবা, বল তুই রাজি কিনা। হ্যাঁ মা, যাও, আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হতে আমি দেব না। এই জন্য মা বাহিরে গিয়েই, এই বোন, তোর এখন আর কান্না করতে হবে না। আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। আমার ছেলে রাজি আছে। এই কথা মিতু শুনে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। হঠাৎ একটা পিচ্চি এসে বলল, তোমাকে রিয়াপু ডাকছে তার রুমে যেতে। হ্যাঁ যাও, আসতেছি। রিয়াপুর রুমে গিয়ে দেখি মিতু এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই, তোর কি একটু বুদ্ধি নেই একটুও? তুই কিভাবে এই বিয়েতে রাজি হয়ে গেলি? আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙলাম, আর তুই আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? তুই কি একবারও চিন্তা করলি না? এই দেখ আমার ছোট বোন কিভাবে কান্না করছে, ওর কি হবে? আরে আপু, আমি কি আর সাধে রাজি হয়েছি? আমার মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। তুমি জানো না আমি মিতুকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমার মার কথা কি আর ফেলে দিতে পারি? এই তুই যা, তোকে আমায় বিয়ে করতে হবে। এভাবে বলো না প্লিজ। আমার বয়ফ্রেন্ড আইতাছে, দেখি আম্মুর সাথে কথা বলি। তুই আর প্যাচ লাগাবি না। এই না হলে আমার লক্ষ্মী আপু। এর মধ্যে খালাও চলে আসলো। লাদেন বাবা, যাও তৈরি হয়ে নাও। তোমার সাথে কিছু কথা ছিল মা। আসলে মা, আমি লাদেনকে বিয়ে করতে পারবো না। তাছাড়া লাদেন আমার ছোট ভাইয়ের মতো। তাহলে এখন কি হবে বল? কে তোকে বিয়ে করবে? তোর জীবনটাকে তো আমি এইভাবে নষ্ট করে দিতে পারি না। আম্মু একটা কথা বলি, রাগ করবা না তো? আরে না মা, বল। আমি একজনকে ভালোবাসি, যদি বলো তাইলে ওকে আসতে বলবো মা। এটা তো আগে বলবি, তাড়াতাড়ি বল জামাই হয়ে আসতে। ধন্যবাদ মা। হঠাৎ দেখি মিতু চলে যাচ্ছে তার রুমের দিকে। আরে গাধা যা, মিতু রাগ করছে। আমি চলে গেলাম মিতুর রুমে। এই মিতু, মিতু দরজা খোল। মিতু, আমার কলেজে দরজা খোল। মিতু রুমের ভিতর থেকে বলছে, তুই রিয়াপুকে বিয়ে কর যা, আমার কাছে কি, আমি তোর কেউ না। আমার লক্ষ্মী সোনা রাগ করে না। আমি তো আমার মার কথা শুনে এমন করেছি। মার কথা কি ফেলে দিতে পারি তুমি বলো? আচ্ছা মানলাম আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আর এমন হবে না প্লিজ। না, তুই এখান থেকে যা বলছি। আমার অনেক রাগ হচ্ছে কিন্তু। এত সুন্দর মেয়ে কই থেকে এলো? ওই যে দেখা যায়। এই কথা শুনে মিতু একটান দিয়ে ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তুই মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, আজ তোর চোখ আমি তুলে ফেলবো। আরে বাবু, এই কথা তো আমি এমনিতেই বললাম, নাহলে তো তুমি দরজা খুলেই দিতে না। খুব বুদ্ধিমান তুমি। দাঁড়াও, দেখাইতেছি মজা। আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আমি ওকে জোর করে জড়িয়ে ধরলাম। হঠাৎ দিকে আমার শার্টটা ভেজা ভেজা লাগছে। আমি মিতুর মুখটা তুলে রেখেও কান্না করছে। আমি বললাম, কি গো জানো, তুমি কান্না করছো কেন? তুমি জানো না আমার খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে। যখন তুমি বলছো রিয়া আপুকে তুমি বিয়ে করে নিবা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বলছিলাম রিয়া আপুর একদিকে বিয়ে হবে আর একদিকে আমি মরার কথা বলতে না দিয়েই লিপ কিস করলাম 5 মিনিটের মতো। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। মিতু আমার বুকের মাঝে মুখ লুকিয়ে বলছে, তুমি দিলে তো আমার সব রাগ শেষ করে। আমি তো জানি আমার কলিজার রাগ কিভাবে শেষ করতে হয়। এই জন্যই তো তোমায় আমি এতখানি ভালোবাসি। লাদেন নিচে চল, আপুর জামাই আইছে। চলো। এই দাঁড়াও দাঁড়াও, শোনো সাবধানে, কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকবা না, মনে থাকবে তো? জি মহারানী, মনে থাকবে। আপুর বিয়ে শেষে মা বলল, লাদেন তৈরি হয়ে নে, বাড়িতে যেতে হবে। জি আম্মু। এই কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করবো, এমন সময় দেখি মিতু এসে রুমে হাজির। আমি বললাম, মিতু যাও তো একটু বাইরে যাও, আমি কাপড় চেঞ্জ করব। তো করো না, আমি কি না করছি? এই তোমার সামনে কাপড় চেঞ্জ করব? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার বাবুটার কি লজ্জা, বিয়ের পর তো সব আমিই দেখবো, তখন মজা দেখবো ভালো করে। এই বলে বাইরে চলে গেল। মিতু একটা কিস দাও তো আমাকে, তোমার ঠোঁটগুলো আমাকে টানছে। শখ কত, বিয়ে করে নাও, আমাকে সব হবে। সময় হলে বিয়ে করব, তোমাকে বলতে হবে না। এই লাদেন, তোর হলো? চল, আন্টি দাঁড়িয়ে আছে। বাবু আমার হাসপাতালে আসিও। হ্যাঁ, তোমার বলতে হবে না, যাবো নে। বাড়িতে আসার পর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি মিতুর অনেকগুলো কল। আমি কল ব্যাক করলাম। সাদা হাতে কল ধরেই, বাবু তোমার কিছু হয়নি তো? আমি তোমার জন্য অনেক চিন্তা করতেছিলাম, অনেকগুলো কল দিলাম কিন্তু তুমি ধরলা না। আমি মনে মনে বলছিলাম না জানি আমার বাবুর কি হয়েছে। এই তো বাবু, আমি মাত্র ঘুম থেকে উঠলাম।
এখন একটু ফ্রেশ হলে পরে কল দিই। ওকে যান। তো কয়েকদিন পরে হঠাৎ মিতুর কল। বাবু আমার সাথে দেখা করতে পারবা? হ্যাঁ বলো, কোথায় আসতে হবে আমাকে? আমার হাসপাতালে চলে এসো। ওকে বাবু, আমি আসতেছি। হাসপাতালে যাওয়ার পর মিতুর রুমে গিয়ে দেখি ও রুমে নেই, মনে হয় বাথরুমে গেছে। তাই আমি মিতুর চেয়ারে বসলাম। চেয়ারে বসার পর নিজেকে কেমন যেন ডাক্তার মনে হচ্ছে। কি খবর আমার ডাক্তার সাহেব? এই ভদ্রভাবে কথা বলবেন, জানেন না আমি একজন ডাক্তার? আর আমার ডাক্তার কি বেদব মেয়ে? ডাক্তার দেখলে প্রেম করতে ইচ্ছে করে? কানে নিচে দেবো এক থাপ্পড়, প্রেম বের করে দেবো। ডাক্তার সাহেব, আমার না প্রেমের একটু সমস্যা। দাঁড়াও, এই একটা ইঞ্জেকশন দেই, ঠিক হয়ে যাবে। অনেক ফাজলামো করা হয়েছে, এখন যেই জন্য তোমাকে ডাকলাম সেটা হলো বাবু। ও বাবু, বলো আমার কথা শুনে তুমিও রাগ করবা না? আরে আমার কলিজা, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? বাবু, আমার না প্রশিক্ষণের জন্য 3 মাস অস্ট্রেলিয়ায় যেতে হবে। আমাদের হাসপাতালে 3 জন ডাক্তার যাবে। কি হলো বাবু, কথা বলো না কেন? কি বলবো? হ্যাঁ যাও না তুমি, তোমাকে না করছে কে? মিতু আমার কথা শুনে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। দেখো বাবু, রাগ করলে হবে না। সবাই যেহেতু যাবে আমাকে বাধ্যতামূলক যেতেই হবে। আর আমি অস্ট্রেলিয়া যেহেতু তোমার সাথে ফোনে কথা হবেই, প্লিজ বাবু রাগ করিও না। মাত্র কয়েকদিন হলো আমি আমার ভালোবাসা পেলাম, এখন আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি জানো এই 3 মাস আমার কাছে মনে হবে 3 যুগ চলে গেছে। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমি তো পাগল হয়ে যাব। তুমি একদিন না দেখলে আমার খুব কষ্ট হয়। বাবু প্লিজ কান্না করিও না বাবু। আমার কি তোমার ছেড়ে যেতে মন চাই বলো বাবু? তুমি কোন দিন যাবে? এই তো কাল সকালে। চলো না একটু রিক্সা নিয়ে ঘুরি, তুমি তো কাল চলে যাবে। সরি আমার কলিজাটা, আজকে বড় ডাক্তার আসবে, যেতে পারবো না। আমি কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য না, থাকো তুমি, আমি গেলাম। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। আর ওইদিকে মিতু মনে মনে, ধুর, বাবুটা রাগ করে চলে গেল, এখন তো আর ডিউটি রেখে যেতেও পারবো না। আর এইদিকে আমি বাড়িতে এসে আসরের নামাজ পড়ে দেখি কে জানি কল দিছে। দেখি সুমন। লাদেন, আড্ডা কানায় চলে আয়। না রে, আজকে আসতে পারবো না, আজ আমার মনটা ভালো নেই। কেন লাদেন, কি হয়েছে রে? নাকি আমরা তার বাড়িতে আসবো? না থাক, আসতে হবে না। আর কি হয়েছে পরে তোলে বলবে না। এই বলে ফোনটা রেখে দিলাম। বাড়িতে আসার পর মা বলল, লাদেন বাবা, কালকে নাকি মিতু অস্ট্রেলিয়াতে চলে যাবে প্রশিক্ষণের জন্য। হ্যাঁ মা, শুনছি। মেয়েটা মাত্র কয়েকদিন হয় বিয়ের দেশ থেকে এলো, আর কালকেই আবার চলে যাবে। আমি মার কথা শুনে মোবাইলে একটু ফেসবুকিং করছি। হঠাৎ দেখি মিতু কল দিয়েছে। আমি কল ধরলাম না, কেটে দিছি। আবারও কল দিছে, আবারও কেটে দিলাম। এবার অনেকগুলো কল দিল, একটাও কল ধরলাম না। এর মধ্যে মা ডেকে বলল, লাদেন, এই পিঠাগুলো তোর খালার বাড়িতে দিয়াই তো, মেয়েটা কালকে চলে যাবে। আর তুই কিন্তু মিতুকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি। মা না গেলে হয় না, মনটা কেমনি ভালো না। না বাবা, যেতে হবে। এই নে এগুলো। বাইরে এসে একটা রিক্সা ডেকে রওনা দিলাম। যেতে যেতে রাত হয়ে গেছে। মিতুদের বাড়িতে এসে কলিং বেল বাজালাম। রিয়াপু সে দরজা খুলে দিল। কি খবর লাদিন, কেমন আছো? এই তো রিয়াপু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তা এই রাতে আসলি কেন? এর মধ্যে মিতু বলল, কে এসেছে আপু? লাদেন। রাতে তো আর আমি আসতেই চাই না, মা পাঠিয়েছে। এ নাও পিঠাগুলো মা দিছে। এই ভেতরে আসো। মিতুর কথা না শুনেই, আচ্ছা আপু আজ তাহলে চাই। হ্যাঁ মায়ের চিনিস? চল ঘরে চল, তোর দুলাভাইয়ের সাথে গিয়ে পরিচিত হও। আপু আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। আমার কথা শুনে, এই তোর বকবক অনেক শুনেছি, এখন ঘরে যাবি নাকি আমাকে কিছু একটা করতে হবে? লাদেন চল তো। আর শোন, মিতু অস্ট্রেলিয়া চলে যাবে দেখে মন খারাপ করিস না। সরকারি চাকরি করলে যেতে তো হবেই। আপুর কথা শুনে কিছু বললাম না। ঘরের ভিতর গিয়ে দুলাভাইয়ের সাথে পরিচিত হয়ে, লাদেন একটু উপরে আসবি? হ্যাঁ আসতেছি। উপরে যাওয়ার পর আপু আমাকে মিতুর ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল বাহির থেকে। রুমের ভিতরে তাকিয়ে দেখি মিতু বসে বসে কান্না করছে। হঠাৎ আমাকে জড়িয়ে ধরেই, আমি কি অপরাধ করেছি তুমি আমার কল ধরো না, আমার সাথে কথাও বলো না? আমি কি আর ইচ্ছে করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো, আমার বুঝি কষ্ট হবে না? আমি তোমায় অনেক ভালোবাসি, কি করে তোমাকে ছেড়ে থাকবো বলো? বলছি কাল যেহেতু চলে যাবে, আজকে তোমার সাথে একটু ঘুরতাম, তাও করলা না। তো আমি কি করবো, রাগ করবো না বলো? সরি বাবু। এই বলে মিতু লিপ কিস করে দিল। বাবা এটা তুমি কি করলা, আমার রাগটা কি শেষ করে দিলা? এই বলে দুজনেই হাসতে লাগলাম। তোদের রাগ শেষ হলে চল খাবার খেতে, মা ডাকছে। যাও আপু, চলো মিতু। খাবার খেয়ে রুমে এসে যখন ঘুমাবো তখন দেখি, বাবু আমি আজকে তোমার সাথে ঘুমাবো। তুমি কালকে তো চলে যাবে, চলো না তাহলে আজকে আমরা বাসরাত করেই ফেলি। তুমি কি চাও বিয়ের আগে আমি বাচ্চা নিতে? আর তুমি যদি এসব করতে চাও আমি বাধা দিব না।
এই কথাটাই জানি মিতু আমাকে খুশি করতে বলেছে। এইদিকে আসো। মিতুকে জোরে ধরে বললাম, আমি আমার বাবুটাকে অনেক অনেক ভালোবাসি। আমি তো তোমার সাথে জাস্ট মজা করলাম। আচ্ছা চলো বাবু, ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার তুমি চলেই যাবে। মিতুকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি মিতু বলছে, এই বাবু উঠো, 7টা বাজে, আমাকে যেতে হবে তো। ও মা, মিতুকে অনেক সুন্দর লাগছে। আমি এক টান দিয়ে বুকে আনলাম, এনে জোরে ধরে বললাম, আমার বাবুটাকে আজকে অনেক সুন্দর লাগছে। এই কি করছো? ছাড়ো, দরজা খোলা আছে আর আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, ছাড়ো বলছি। লাদেন, বলতে গিয়ে অন্যদিকে ফিরে বলল, তোদের রোমান্স শেষ হলে লাদেনকে বল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে, এখন যেতে হবে। তোমার জন্য আপু দেখে ফেলেছে, ছাড়ো তো। এই বলে আপু চলে গেল। যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই একসাথে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। যাওয়ার পর মা তাহলে যাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে দেখে আমার চোখ দিয়ে পানি পড়বে পড়বে অবস্থা। এর মধ্যে মিতু সবার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে একদিন না দেখলে মনে হয় আমি কোনো কিছু যেন হারিয়ে ফেলছি। মিতুকে জড়িয়ে ধরে আমিও কান্না করতে থাকলাম। এর মধ্যে রিয়াপু বলল, মিতু যা, তোর ফ্লাইটের সময় হয়ে গেছে। আসি বাবু, আমাকে কল দিও, আবার আমাকে ভুলে যাবে না তো, প্রমিস করো। কথা দিলাম, যাও এখন বাই। এর মধ্যে খালা বলল, রিয়া, কিছুই তো বুঝলাম না। মা, লাদেন আর মিতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, এই পর্যন্ত জেনে রাখো, পরে সব তোমাকে বলবো নে। আচ্ছা আপু চলো। সবাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দিলাম এক ঘুম। এর মধ্যে মা এসে খেতে বলল, খেয়ে দিয়ে ঘুম দিলাম। মিতু চলে যাওয়ার পর বাবার অফিসের দায়িত্ব নিলাম। এখন আমি বাবার অফিস করি, মিতুর সাথে প্রতিদিন কথা বলি। একদিন কথা না বলে থাকতে পারি না। আমি মিতুকে ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। মিতু ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ঠিক তেমনই মিতু আমাকে অনেক ভালোবাসে। এভাবে দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। আজ মিতু রওনা দেবে। আমি মিতুকে একটা কল দিলাম। বাবু আজ তো আমাদের দেখা হবে, ভাবতেই অনেক ভালো লাগছে। আর আমি বাড়িতে এসেই তোমাকে বিয়ে করে নিব, ভাবতেই আমার অনেক খুশি লাগছে। হ্যাঁ, আমি আমার কলিজাকে দেখতে পারবো। আচ্ছা ফোন রাখো, এখন ভালো করে সবকিছু দেখে শুনে আসবা। ওকে বাবু, বাই। প্রায় 1 ঘন্টা পর মিতুকে কল দিলাম, কিন্তু বন্ধ বলছে। অনেকগুলো কল দিলাম, তবুও বন্ধ। আমার সামনে টিভি চলছে। হঠাৎ একটা নিউজ দেখে আমার চোখ আটকে গেল। নিউজে বলছে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ফ্লাইট এই মুহূর্তে বাংলাদেশের সাগরে শেষ সীমানার মাঝে গিয়ে পড়ল। আমরা আমাদের উদ্ধার কর্মীদের পাঠালাম, তবে সঠিক বলতে পারবো না ওদের বাঁচাতে পারে কিনা। আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য। নিউজটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। না, এটা তো হতেই পারে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্না শুনে মা এসে বলল, কি হয়েছে বাবা? কান্না করিস কেন? বল বাবা, আমাকে কি হয়েছে তোর? মা মা ও না। এই কথাটা আমি মাকে বলতে পারলাম না। এর মধ্যে বেহুশ হয়ে পড়লাম। আর মা তাড়াতাড়ি বাবাকে ডাকতে লাগলো। কি হয়েছে লাদেনের মা? তুমি কান্না করছো কেন? আর লাদেনকে ধরে রাখছো কেন? ওর কি হয়েছে? লাদেন কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি পানি আন। মা মাথায় পানি দিতে লাগলো। এর মধ্যে আমার হুঁশ আসলো। কি হয়েছে বাবা বলতো? বাবা, মিতুর ফ্লাইট নাকি সাগরের মাঝে গিয়ে পড়েছে। মা, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে স্বপ্ন দেখবো আমি তো মিতুকে অনেক ভালোবাসি। বাবা, তুমি আমার মিতুকে এনে দেবা? বাবা আমি দেখতেছি কি হয়েছে। এই লাদেনের খালাকে কল দিয়ে জিজ্ঞেস কর তো কি হয়েছে। দিতেছি। কল দেওয়ার পর, ও বোন রে, আমার মেয়েটাকে তো ওরা খুঁজে পেল না। সবাইকে পেয়েছে, কিন্তু আমার মেয়ের লাশ খুঁজে পেল না। আমি কি দোষ করেছিলাম খোদা তোমার কাছে? দেখ বোন, কান্না করিস না। তোর মেয়ের জন্য আমার ছেলে বেহুশ হয়ে গেছিল। আমার ছেলেটা অনেক কান্না করতেছে, সব ঠিক হয়ে যাবে, কান্না করিস না। এই বলে ফোন রেখে দিল মা। আমি রুমে যাই। বাবা, আমাকে কথা দে, তুই তোর শরীরের কিছু করবি না। মা, আমি তো ওকে অনেক ভালোবাসি। ও কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কি দোষ করেছিলাম মা? মা, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না এখন। বলো তো মা, কি খেলে আমি মরতে পারবো? ওই দেখো, আমার মিতু আমাকে ডাকছে। মা, আমাকে তুমি মেরে ফেলো মা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে রুমে দিয়ে বলল, বাবা, এখন তুই একটু ঘুমা। আর আমার কসম লাগে, তুই তোর শরীরের কিছু করবি না, সাবধান। এই কথা বলে মা চলে গেল। আর ওই দিকে এক লোক সাগর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে একটা কি যেন পানিতে ভেসে আসছে। লোকটার কাছে গিয়ে দেখতে পেল একটা মেয়ে। লোকটা মেয়েটাকে কোলে করে বাড়িতে নিয়ে যাবে। লোকটার নাম হলো রফিক। বাড়িতে আসার পর রফিকের ছোট মেয়ে বলছে, বাবা এটা কে? মা, এই মেয়েকে সাগরে পেয়েছি।
ঘরে চলো দেখি মেয়েটাকে বাঁচাতে পারি কিনা। রফিকের ঘরে আসার পর রফিকের বিবি একজন সাধারণ ডাক্তার। চিকিৎসা করার পর যখন মৃত্যুর হুঁশ আসে, আমি এখন কোথায় আঙ্কেল? তুমি এখন আমাদের এখানে। তোমাকে সাগরের পাড়ে ভেসে আসতে দেখে আমি তোমাকে এখানে নিয়ে আসি। ধন্যবাদ দিয়ে ছোট করবো না আঙ্কেল। এই ছোট্ট মেয়েটি কে আঙ্কেল? এটা আমার মেয়ে। আচ্ছা তুমি এখানে থাকো, আমি এখন মাছ ধরতে যাব। আচ্ছা আঙ্কেল, আমি এখন কোথায় আছি? এটা হলো বাংলাদেশের একটা ছোট্ট অঞ্চল, একেবারে শেষ সীমানায়। এত দূরে এসে পড়লাম। হঠাৎ মৃত্যুর মনে পড়লো আমার কথা। মৃত্যু তার ফোনটা ব্যাগ থেকে বের করবে, এমন সময় মনে হলো তার সবকিছু তো পানিতে ফেলে এসেছে। তখন মনে মনে বলল, না জানি আমার পাগলিটার কি অবস্থা হবে। আপু, তোমার নাম কি? এই তো আপু, আমার নাম মিতু। তোমার নাম কি পিচ্ছি? এই, আমাকে পিচ্ছি বলবা না, আমি তোমার থেকে অনেক বড়। আমাকে বড় আপু বলবা। আর আমার নাম হলো সুইটি। আচ্ছা তোমার বড় আপু বলবো। এর মধ্যে আন্টি এসে বলল, এই নাও, খেয়ে নাও মা। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? এই তো আন্টি, ঢাকায়। আপনাদের মনে হয় আমি কষ্ট দিয়ে ফেললাম। আরে না মা, তুমি আরো 1 মাস থেকে যাবা, এর আগে যেতে পারবে না। না আন্টি, আমাকে কালকে যেতে হবে। আমি যদি তোমার মা হতাম তাহলে এই কথা বলতে পারতে, কালকে চলে যাবা। না জানি আমার পাগলিটার কি হয়। আচ্ছা আন্টি, থাকবো। এই তো আমার ভালো মা। আর এদিকে আমি আজ 2 দিন হলো খাওয়া দাওয়া করি না, শুধু মিতু মিতু বলি। মা অনেক চেষ্টা করে খাওয়ায়, একবার খেলে 2বার খাই না। এ নিয়ে মা অনেক কান্না করে। আমি এখন ঘর থেকে বাহির হই না, কারোর সাথে কথা বলি না, শুধু পাগলামি করি। আজ 14 দিন হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ পাগলই হয়ে গেছি। এখন আমি কাউকেই চিনি না, নিজের মাকেও না। এর মধ্যে খালা রিয়াপু আমাকে দেখে অনেক কান্না করেছে। আর এদিকে আজ 15 দিন হয়ে গেল, না জানি আমার পাগলটা কেমন আছে। না, মার নাম্বারে একটা কল দিই। আন্টি আপনার ফোনটা দিবেন? মার নাম্বারে একটা কল দিব। এই নাও মা। মিতু কল দেওয়ার পর, হ্যালো, কে? আমি মিতু মা, তুমি কেমন আছো? মা, তুই বেঁচে আছিস? মা, এক বৃদ্ধ লোক আমাকে বাঁচিয়েছে। আচ্ছা মা, লাদেনের নাম্বারটা একটু দিবা? মিতু মা, তুই চলে যাওয়ার পর লাদেন একেবারে ভেঙে পড়ে। আস্তে আস্তে লাদেন এখন সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন ওকে পাগলাখানায় ভর্তি করতে নিয়ে যাবে আগামীকাল। মিতুমা, তুই একটু লাদেনকে দেখ না, তোর জন্যই পাগল হয়েছে। হতে পারে তুই ওকে ঠিক করতে পারবি। মিতু মার কথা শুনে সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন মিতুর হুঁশ ফিরল, কান্না করতে করতে বলল, আজ সব কিছু হয়েছে আমার জন্য। আজ আমি যদি আমার পাগলটাকে ছেড়ে চলে না আসতাম, তাহলে ও আর পাগল হয়ে যেত না। কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন? আন্টি, আমি একজনকে ভালোবাসতাম। ভালোবাসতি তো ভালো কথা, তো এর জন্য কান্না করা লাগবে? আন্টি, আমার ফ্লাইট যখন সাগরে গিয়ে পড়েছিল তখন আমার বাড়ির সবাই মনে করেছিল আমি মারা গেছি। আমি যাকে ভালোবাসি সে তো আমাকে না দেখে আজ নাকি সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন আমাকে বাড়িতে যেতে হবে আজকেই। যাও মা, দোয়া রইল। আঙ্কেল কই আন্টি? তোমার আঙ্কেল এখনো তো কাজ থেকে আসে নাই। আচ্ছা আন্টি, তাহলে আজ যাই। ছোট আপু, আসি, পরে আবারও আসবো নি। ওকে আপু, যাও। মিতু বাড়িতে আসার পর, বোন, তুই আইসোস? কেমন আছিস বোন তুই? আমি কিভাবে ভালো থাকবো আপু? আমার পাগলটা আমাকে না পেলে পাগল হয়ে গেছে। মা, তুই কিভাবে বেঁচে ফিরলি? মিতু কিভাবে বেঁচে ফেললো সবকিছুই বলল। আচ্ছা মা, এখন আমি যাব খালার বাসায়। মা, চেষ্টা কর, দেখ ভালো করতে পারিস কিনা। আর এদিকে আমি না খেয়ে আছি, চুল দাড়ি সবকিছু বড় হয়ে গেছে। মিতু বাড়িতে আসার পর, মা, তুই আইছিস? দেখ মা, আমার ছেলেটা না খেয়ে একেবারে শুকিয়ে গেছে। খালা, তুমি চিন্তা করিও না, আমি দেখতেছি। আমার রুমে আসার পর আমাকে দেখে কান্না করতে লাগলো। এটা আমি কাকে দেখছি? কি হয়েছে শরীরের অবস্থা? হ্যাঁ, এদিকে তাকাও তো। মিতু মিতু আর কিছু বললাম না। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে আমাকে? মিতু আমাকে গোসল করালো নিজের হাতে, দাড়ি চুল সবকিছু সেভ করলো। এভাবে মিতু আমাকে প্রতিদিন যত্ন করে। রাত হলে আমি থাকি উপরে, মিতু থাকে নিচে। মৃত্যুর সেবা আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, এমন সময় দেখি নিচে মিতু। তাহলে আমার মিতু বেঁচে আছে? দেখি তো এটা কত সাল। ও মা, এদিকে 5 মাস চলে গেল। তাহলে 5 মাস কীভাবে গেছে আমি তো কিছুই বলতে পারি না। মিতুকে জিজ্ঞাসা করতে হবে। ফ্রেশ হয়ে বেলকনি থেকে দাঁড়ালাম। হঠাৎ দেখি কে জানে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বাবু, তুমি কেমন আছো?
তুমি ভালো হয়ে গেছো জানি। আমার তোমার প্রতি বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন ভালো হয়ে যাবে। এই বাবু এদিকে তাকাও। আমি মিতুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা বাবু আমার কি হয়েছিল? মিতু সব কিছু খুলে বলল। বাবু তুমি আমাকে ভালোবাসো তো? জীবনের সবচেয়ে বেশি। আমাকে ছেড়ে এভাবে চলে যাবে না তো? দরকার পড়লে চাকরি ছেড়ে দিব, তাও তোমাকে ছেড়ে যাব না। আমার না। বলো। না মানে তুমি রাগ করবা না তো? আরে বলো তো বাবু। আমার না তোমার ঠোঁটগুলো খেতে ইচ্ছে করছে। এই কথা বলতে না দিই একটা লিপ কিস করে প্রায় 5 মিনিটের মতো পরে দুজনে হাঁপাতে লাগলাম। দাঁড়াও মাকে একটা কল দিই। কল দেওয়ার পর কি হয়েছে মা? মা আজকে একটা কাজে নিয়ে আসো, আমি লাদেনকে আজকেই বিয়ে করব। মা আমরা বলি কি একটা অনুষ্ঠান করে দিলে ভালো হতো না? না আমি আজকেই বিয়ে করব, তাড়াতাড়ি কাজে নিয়ে আসো। 1 ঘন্টার ভিতরেই। তোরে নিয়ে আর পারি না। এই মিতু কি বলো, আজকে আমরা বিয়ে করব? তোমাকে ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না। এই বলে জড়িয়ে ধরলো। জান তোমার বুকে আমি একটু শান্তি খুঁজে পাই। এর মধ্যে আম্মু আসলো। আম্মু তুমি কেমন আছো? আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবা তুই ভালো হয়ে গেছ? এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জানেন তো ভাই, মার মতো কেউই হয় না। পৃথিবীর সকল মাকে সালাম জানাই। হ্যাঁ মা আমি ভালো হয়ে গেছি। বাবা নিচে চল, আগে খাবি। হ্যাঁ মা যাও। চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ এর মধ্যেও খালা কাজী নিয়ে হাজির। বিয়ের কাজ শেষ করে বাসরাতে আমি যাওয়ার পর মিতু সালাম করে বসলো। আমি বললাম চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। চলো। নামাজ শেষে মিতু এই নাও তোমার দেড়মোহরের টাকা। এই তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না, আমার শুধু তুই হলেই চলবে। তা বলে তোর হবে না, টাকাগুলো নাও। আচ্ছা দাও তাহলে। আচ্ছা বলো তো আমরা কয়টা বাচ্চা নেব? এই লুচ্চামি কথা বলবা না, আমি তো নিজেই এখন একটা বাচ্চা। তুমি একটা বাচ্চা না? দাঁড়াও তাহলে আজকে মজা দেখাবো। এই সামনে আসবে না, একদম খুন করে ফেলবো। কে শুনে কার কথা? দিলাম লিপ কিস করে। এই কি করছোস? এই দেখো তোমার পাঠকরা কিভাবে দেখছে, বাতি অফ করো। তাই তো। এই আপনারা দেখবেন না, আমাকে এখন একটু বাসর করতে দেন, তারপরে আর কি বাকিটা ইতিহাস। আজ অনেকেই আছে ভালোবাসার কারণে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কখনোই কাউকে বেশি ভালোবাসতে নেই, অতিরিক্ত ভালোবাসা মানুষকে কাঁদায়। তো বন্ধুরা গল্পটি এখানেই শেষ করা হলো। কেমন হয়েছে জানাবে। যদিও গল্পটি একটু ছোট হয়েছে তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।